হ্যাঁ, তো আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে জিসিডিটা মেইনলি যেটা আমরা করছি সেটা তোমরা আমাকে আইডিয়া দিবা যে আসলে জিসিডিটা আমরা ইউক্লিডিয়ান পদ্ধতিতে যেটা বের করি সেইটা সম্বন্ধে আমরা জানবো। ওইটার কোডটা তো একবার ইজি, তাহলে আমি স্ক্রিনশটটা দিই একটু। দেখতে পাচ্ছ আমার স্ক্রিন তোমরা সবাই? জি ভাই। জি ভাই, দেখতে পাচ্ছি। তো এখানে আমরা যে জিসিডিটার ক্ষেত্রে যে কাজটা করি সেটা কি, আমরা লিখি হচ্ছে যে জিসিডি অফ এ কমা বি ইকুয়াল টু, যদি ইফ বি ইকুয়াল টু 0 হয়, দেন রিটার্ন করি কত, রিটার্ন এইভাবে না লিখে সংক্ষেপে লিখে দিই, রিটার্ন করি হচ্ছে এ অর এলস, 1% বেড়ে আর এলস রিটার্ন করি, এলস রিটার্ন করি হচ্ছে জিসিডি অফ বি এ মডুলাস। তো এইটাই তো জিসিডির কোড, ঠিক না? নাকি এই 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 কোডটা তো জানো জিসিডি, নাকি এই কোডটা জানো না? হাত হ্যান্ড রেজ করো তো দেখি, এই কোডটা কে কে জানো না জিসিডির? হ্যান্ড রেজ করলে ভালো হয়, কোনো সমস্যা নাই, তাহলে সমস্যা হবে না। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা বলতে পারো যে আমরা এই জিসিডির কোডটা জানি না, তোমরা হ্যান্ড রেজ করতে পারো যে না ভাই এই সম্বন্ধে আইডিয়া নেই। আচ্ছা, এই জিসিডির কোড তাহলে তোমরা সবাই জানো আমি ধরে নিচ্ছি, কারণ কেউ হ্যান্ড রেজ এখনো করতেছে না। আচ্ছা, তো এই জিসিডির কোডটা যেভাবে কাজ করে এই এই স্টাইলটাকে বলা হয় ইউক্লিডিয়ান অ্যালগরিদম ইউজ করে জিসিডিটা সলভ করে। তো এটা মেইনলি যেটা করে যে ধরো আমরা এইভাবে জিসিডি বের করার চেষ্টা করতেছি, এখন উদাহরণে একটা জিসিডি বের করার চেষ্টা করি, সেটা হচ্ছে ধরো আমরা বের করব 81 এন্ড 57 এর জিসিডি বের করতে যাচ্ছি আমরা, ঠিক না? তো এর জিসিডি যখন বের করতে যাব আমরা আগের ফাংশনে যখন কল দিব তখন সে কি করবে, সে যেটা করে সেটা হচ্ছে সে জিসিডি বের করার জন্য সেইটাকে ভাঙায়। ভাঙায় কিভাবে লেখে সে, সে এইভাবে লিখতে পারে, ধরো হচ্ছে প্রথমে লিখবে সে হচ্ছে 81 ইকুয়াল টু 81 ইকুয়াল টু 1 ইন্টু 57 প্লাস 20। তুমি এইভাবে চিন্তা করতে পারো, এটা হচ্ছে প্রথম স্টেপ। দেন আমরা যাব কোথায়, দ্বিতীয় স্টেপে যাব। আমি এটা পরে বুঝিয়ে দিচ্ছি এটা কিভাবে কাজ করতেছে। দেন দেখো এটা আসলে কি করতেছে, যে 57 81 মিলানোর চেষ্টা করতেছে আর কি। 57 একবার যাচ্ছে, অবশিষ্ট থাকতেছে হচ্ছে 24, এই দুটো যোগ করলে আমরা কত পাচ্ছি, 81 পাচ্ছি। দেন আসলে আমাদের এই 81 এর কাজটা আর নাই, আমরা এখন কি করব, এই 57 মিলানোর চেষ্টা করব, কি দিয়ে মিলানোর চেষ্টা করব, 24 দিয়ে মিলানোর চেষ্টা করব। দেন 24। হ্যাঁ 57 ইকুয়াল টু 57 কে যদি আমি 24 দিয়ে সামহাও মিলানোর চেষ্টা করি তাহলে কি হচ্ছে 2 ইন্টু 24, 2 ইন্টু 24। অন্য মাউস ইউজ করতেছে তো এখানে আরো একটু ঝামেলা হচ্ছে, এমনি লেখার সমস্যা। আচ্ছা, তো দেন প্লাস 9। তো তাহলে এখন দেখো আমাদের 57 এর আসলে চাহিদাটাও শেষ, এখন আমাদের কি করতে হবে, 27 মিলাইতে হবে কত দিয়ে, রিমাইন্ডার 9 দিয়ে। দেন আমরা যদি এখানে যাই যে 24 কে 9 দিয়ে কিভাবে মিলাইতে পারি, যে 9 কে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 27 বেশি হয়ে যায় তো 2 ইন্টু 9, তাহলে কি হয় 9 দুগুণে 18। দেন আমরা যাইতে পারি হচ্ছে কততে, 6, তাহলে 24 হচ্ছে। এখন আমাদের কাছে থাকতেছে কি, 9, 9 কে মিলাইতে হবে। দেন 9 ইকুয়াল টু কত আসতেছে, 6 দিয়ে যদি করতে চাই 1 ইন্টু 6 প্লাস 3। দেন আমি যদি এখন চিন্তা করি 6 কে মিলাইতে হবে, আসলে আমি এই রিমাইন্ডারটা শেষ করতে যাচ্ছি, রিমাইন্ডারটা শেষ করলে জিসিডিটা পাবো। তো 6 ইকুয়াল টু 2 ইন্টু 3 প্লাস 0। তো আমরা যখন 0 পাইছি এইটাই হচ্ছে কি জিসিডি। এই প্রসেসটা যদি পুরাটাই আমরা আমরা আসি,
ইউক্লিডিয়ান অ্যালগরিদমের ক্ষেত্রে কি করা হচ্ছে, আমরা দেখতেছি যে একটা বড় সংখ্যা যেটা আছে এইটাকে আমি একবারে শেষ পর্যন্ত নিয়ে যেতে গেলে ছোট সংখ্যার সাথে কম্পেয়ার করে আসলে পুরো সংখ্যাটার আমার দরকার পড়তেছে না। ভাগ করার পরে যে এই যে দেখো 81 কে যখন আমি 57 দিয়ে মিলানোর চেষ্টা করতেছি তখন অবশিষ্ট 24 থাকতেছে, তখন আমার আর 81 নিয়ে কাজ করার প্রয়োজন পড়তেছে না, আমি তখন 57 আর 24 নিয়ে কাজ করলেই হচ্ছে। তো এটা কিরকম দাঁড়াচ্ছে, এখন আমরা যদি জিসিডির ফাংশনটা দেই, যে আমরা যদি এইভাবে লিখি যে জিসিডি অফ 81, 57, দেন এটা কাকে কল দিবে বলো তো? আমাদের কোড অনুযায়ী জিসিডি কাকে কল দিবে বলো দেখি, বলতে পারবা তোমরা? এই জিসিডিটা কাকে কল দিবে? 724 এই জিসিটি টু 5724 57 হ্যাঁ 24 কে কল 57 24 দেন এইটা আবার কাকে কল দিবে বলো? এটা এইটা দেখলে কিন্তু 24 9 9 24 9 24 9 24 9 কে কল দিবে। তো দেন 24 9 এর ক্ষেত্রে আবার কি হবে, জিসিডিটা এখানে কাকে কল দিবে? 6 আর 3 কে কল দিবে। 6 3 দেন এখানে গিয়ে জিসিডিটা কল দিবে হচ্ছে 3 আর 0 কে। এটা 96 হবে না? হ্যাঁ ভিতরে আরেকটা, 96 এরপর 63 মেবি। হ্যাঁ হ্যাঁ এখানে ভিতরে আসলে আরেকটা আছে যেটা 9 আর 3। আচ্ছা আমরা ধরে নিই এই যে এখানে জিসিডিটা আছে, এখানে জিসিডিটা হবে যে 9663 দেন আসতেছে 30 তে। তো এইভাবে জিসিডিটা আসলে কি করতেছে, সে দুইটার মধ্যে কম্পেয়ার করতেছে, করে যেটা বড় সেইটার যে অবশিষ্টটা থাকতেছে সেইটাকে নিয়ে আসতেছে হচ্ছে এই পাশে। ধরো আমি বলি যে 24 আসতেছে এখানে, আর এই 24 দিয়ে 57 কে ভাগ করলে যে অবশিষ্টটা থাকে সেটা আসতেছে এখানে, আবার এই 9টা আসতেছে ধরো এখানে, এখানে আসার কথা। দেন আর এখানকার 9 কে 24 দিয়ে ভাগ করলে যে অবশিষ্ট থাকে সেটা আসতেছে, আবার 6 আসতেছে এখানে, 6 দিয়ে 9 কে অবশিষ্ট এখানে, আবার 3টা আসতেছে এখানে, এবং এই 3 দিয়ে 6 কে ভাগ করলে অবশিষ্ট যেটা থাকে রিমাইন্ডার সেটা আসতেছে এখানে। তো এইভাবে কাজ করতে করতে যখন 30 আসতেছে, আমরা জিসিডি ইয়েতে পড়ছিলাম কি যখন বি ইকুয়াল টু 0 হয় তখন অ্যান্সার কোনটা হয়ে যায়, রিটার্ন করি আমরা কত, রিটার্ন করি আমরা এ। বি তার মানে এ যখন বি ইকুয়াল টু 0 হয় তখন রিটার্ন করি এ, কারণ এই উত্তর। দেখো এখানে এটা যদি এ হয় আর এটা যদি বি হয় আর এটা যদি 0 হয়ে যায় তখন আমরা বেস কেসে চলে যাচ্ছি জিসিডি, আমরা রিটার্ন করতেছি 3টা। তো এটা হচ্ছে বেসিক আমরা যে জিসিডি শিখছিলাম, এইটাই হচ্ছে সেই বেসিক জিসিডিটা। তো এইটা তোমাদের মনে করে দেওয়ার কারণ হচ্ছে আমরা আসলে আজকে যেটা সলভ করার চেষ্টা করবো সেটা নাম হচ্ছে লিনিয়ার ডায়াফান্টাইন ইকুয়েশন। ইকুয়েশনটা এরকম নাম থাকলেও ইকুয়েশনটা আসলে সহজ, তোমরা এই ইকুয়েশন অনেকবার দেখছো আসলে। তো আমি ইকুয়েশনটা লেখার চেষ্টা করি। এই ইকুয়েশনটা দেখা যায় কি কন্টেস্ট টাইমে অনেক ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে কাজে লাগে, কারণ আমরা সচরাচর বিভিন্ন জিনিস যখন একটা ইকুয়েশনে নিয়ে আসার চেষ্টা করি, ওই ইকুয়েশনে নিয়ে আসলে দেখা যায় কি জিনিসটা আসলে এই আকারে আসছে। ধরো এক্স এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু সি। এই ইকুয়েশনটা আমরা এই পর্যন্ত অনেকবার দেখছি না, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে ম্যাথ করতে যায় বিভিন্ন এই ইকুয়েশনটা। তো আমাদের যদি এ দেয়া থাকে, বি দেয়া থাকে আর সি দেয়া থাকে, আমাদের বলতে হবে যে হচ্ছে এক্স ওয়াই এমন একটা বের করতে যে এই সমীকরণটা মিলানো যায়। অথবা এইটাও না, ধরো এরকম দেয়া থাকলো লিনিয়ার ডায়াফারেন্ট ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের ধরো এক্স ওয়াই কিন্তু অনেকগুলো থাকতে পারে, ঠিক না? এই ইকুয়েশন সমাধান করার ক্ষেত্রে ধরো 2x প্লাস 3y ইকুয়াল টু ধরো দেয়া আছে হচ্ছে 5। তো আমাদের এখন এক্স ওয়াই এর মান বের করতে হবে। তোমার কি মনে হয় এক্স ওয়াই এর মান কি কি হইতে পারে বলতে দেখি? পূর্ণ সংখ্যা বলতে পারবা না? এক্স ওয়াই এর মান কি কি হইতে পারে? হতে পারে। শুধু 1 1ই হইতে পারে, আর কিছু হইতে পারে না? -1 আর 2 হইতে পারে। না ভাই -1 2 ইন্টু -1 প্লাস 3 ইন্টু 2 3 দুগুণে 6 বিয়োগ 2, তাহলে কত হচ্ছে? তাহলে তো হচ্ছে না, ভালো করে চিন্তা করো, 4 হচ্ছে না আরো চিন্তা করো। ভাইয়া ওই
3 3 9 মানে 3 আর ওইটা হচ্ছে -2 মানে -2 আর 3 2 ইনটু -2 3 ইনটু 3 তাহলে দেখি আমরা x এর মান বলতেছে -2 আর এখানে y এর মান 3, দেন 9 বিয়োগ 4 5, তারপর আর কত আসতে পারে? 4 minus 2 তাহলে 2 ইনটু 4 4 3 into -2 প্লাস 3 ইনটু -2, তাহলে কত হচ্ছে? 8 বিয়োগ 6, 8 বিয়োগ 6 তো 5 হচ্ছে না। এটা 3 into -1 দিলে হবে না। 3 into -1 3 ইনটু -1 দেন হচ্ছে 5। তো এই যে আমাদের বিভিন্ন সময় দেখা যায় প্রবলেম দেয়া থাকে, প্রবলেমগুলোর ইকুয়েশন সলভ করার জন্য যে ঝামেলাটা হয়, আমরা একটা প্রবলেমকে হুটহাট করে একটা ইকুয়েশনে নিয়ে আসতে পারি যে আচ্ছা আমার প্রবলেমটা এইভাবে হচ্ছে যে এরকম একটা ইকুয়েশন দাঁড় হচ্ছে যে 2x + 3y = 10 বা এরকম কিছু, কিন্তু আমাদের কি করতে হবে? আমাদের ইকুয়েশনটা সলভ করতে হবে। তো ইকুয়েশনটা সলভ করার ক্ষেত্রে আমাদের হয়তো দরকার পড়ে কি সর্বনিম্ন x y এর মান কত হইতে পারে বা এই জাতীয় কিছু থাকতে পারে। তো এই যে x এর মান আর y এর মান বের করা, এই বের করাটার জন্য এই সমীকরণটাই আসলে লিনিয়ার ডায়াফারেন্ট ইকুয়েশন, আর এই সমীকরণ x আর y এর মান বের করাটাই আমরা শিখবো আজকে। আর এইটা করার জন্য আমরা একটু আলাদা সমীকরণ, হুবহু এরকম না, ওই সমীকরণটা সমাধান করব, তারপরে ওই সমীকরণ থেকে আমরা এখানে আসতে হবে। তো প্রথমে আমরা চিন্তা করি যে এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগরিদম কি আর এটা কিভাবে সমাধান করা যায়। তো সেটা আমরা দেখি, সেটা হচ্ছে এরকম যে x প্লাস by x প্লাস by ইকুয়াল টু হচ্ছে GCD অফ a, b। তার মানে হচ্ছে আমরা একটু আগে যে সমীকরণটা দেখলাম, তাহলে ওইটা কিভাবে সাজানো যেতে পারে যে 81x প্লাস 57y ইকুয়াল টু, এখানে কত হবে বলতো? তো আমরা এই সমীকরণটা সমাধান করার চেষ্টা করব। তো 81x প্লাস 57y ইকুয়াল টু 3, এই সমীকরণটা যখন সমাধান করার চেষ্টা করব, এইটাই হচ্ছে এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগরিদম। মানে এই যে এইটা যে আমার দুইটা সংখ্যা দেয়া আছে a আর b, আমার এটাকে আমি যদি এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগরিদমের সমীকরণে বসাই তাহলে এটা হবে হচ্ছে ax প্লাস by ইকুয়াল টু GCD অফ ab। তো GCD অফ ab, এইটা প্রথমে আমাদের যে জিনিসটা মাথায় আসে, আচ্ছা এটা কি সবসময় পূর্ণ সংখ্যা দিয়ে সম্ভব? মানে আমার x আর y এর মান এমনও তো কোনো একটা সংখ্যা থাকতে পারে যে সংখ্যার জন্য এটা সম্ভব না। তো এই ক্ষেত্রে চিন্তা করলে এখানে একটা লেমা আছে যেটা বলা হয় বিজর্টস লেমা। তো বিজর্টস লেমার মাধ্যমে প্রুফ করা যায় অলওয়েজ যে এখানে সব সময় সর্বনিম্ন হলেও একটা উত্তর থাকবেই। মানে তুমি যদি এইভাবে সমীকরণটা লেখো যে ax প্লাস by ইকুয়াল টু GCD অফ ab, তো এটা লেমা বলার কারণ কি, এটা প্রুফ করা হয়েছে এইভাবে যে যদি না থাকে, ধরে নেই নাই, তো এইভাবে যখন আমরা প্রুফ করতে গেছি দেখা যায় কি ওই সমীকরণটা কখনোই সমাধান হয় না, বা ওই ওই অ্যাজাম্পশনটা কখনোই আমি সলভ করতে পারি না যে ধরে নিলাম ax প্লাস by ইকুয়াল টু GCD অফ ab, যেখানে x এবং y দুইটাই পূর্ণ সংখ্যা না। তো ওইভাবে এটা সমাধান করা যায় না ওই অ্যাজাম্পশনটা। তো তার মানে তখন ধরে নেওয়া যায় কি যে না, সব সময় একটা না একটা সলিউশন থাকে। এখন কথা হচ্ছে এই সলিউশনটা আমরা সলভ করব কিভাবে, বা এই সলিউশনটাই আমরা আসবো কিভাবে? GCD of ab টাই কেন ধরতেছে x plus by সমান, আমরা তো c জানি, তো c হ্যাঁ। সমান GCD of ab এখন ওইটা হচ্ছে লিনিয়ার ডায়াফারেন্টাইন ইকুয়েশন। এখন ওইটা থেকে এখানে আসার কারণ যেটা, সেটাই যে বিজর্টস লেমা যেটা বললাম, যে আমরা যখন করতে যাই আমাদের অধিকাংশ ক্ষেত্রে কন্টেস্ট টাইমে দেখা যায় কি আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করি। তো এখন আমি সি যদি নেই তাহলে আমরা দেখতে পাবো যে আমি অনায়াসে 4-5টা ইকুয়েশন তৈরি করতে পাবো হুট করে, যেগুলোর ক্ষেত্রে আমার পূর্ণ সংখ্যার উত্তর আসবে না। এমন সমীকরণ তৈরি করা সম্ভব নাকি? যেরকম ধরো ax প্লাস by ইকুয়াল টু সি। তো আমার যদি এখানে এ বির মান আর সির মান দেয়া থাকে, তো এমন অনেক সমীকরণ তৈরি করা সম্ভব যেগুলো সমীকরণে আসলে আমাদের পূর্ণ সংখ্যার কোনো সমাধানই নেই। ধরো এক্স এর মান ধনাত্মক সংখ্যা, ওয়াই এর মান ধনাত্মক সংখ্যা, যে আসলে এই সমীকরণের কখনো সমাধানই করা সম্ভব না। তো আমরা ওই ধরনের সমীকরণ সমাধান করতে চাচ্ছি না, আমরা চাই পূর্ণ সংখ্যার সমীকরণ সমাধান করতে। তো ওই পূর্ণ সংখ্যার সমীকরণ সমাধান করতে যাই আমাদের এই যে ইজিসিডির সাথে আমরা পরিচিত হই, যে ইজিসিডির ক্ষেত্রে যদি আমরা এরকম জিসিডি অফ এবি যেগুলো আছে এগুলা সলভ করতে যাই,
দেন দেখা যায় যে হচ্ছে আমরা গ্যারান্টি দিতে পারি যে অবশ্যই একটা না একটা পূর্ণ সংখ্যার সলিউশন আছে। তো আমরা যখন এটা সলভ করতে পারবো তখন আমরা দেখতে পারবো কি যে আসলে এরকম লিনিয়ার ডায়াফ্যান্টাইন ইকুয়েশনেরই একটা এটা উদাহরণ। তো এটা হুবহু লিনিয়ার ডায়াফ্যান্টাইন ইকুয়েশন না, কারণ কি লিনিয়ার ডায়াফ্যান্টাইনে তো আর জিসিডি থাকে না, ওখানে থাকে সি। তো এই সমীকরণটা সমাধান করে এর তিনটার মতো অ্যাপ্লিকেশন আছে। একটা হচ্ছে নর্মাল লিনিয়ার ডায়াফ্যান্টাইন ইকুয়েশনের একটা সাব পার্ট, যেটা হচ্ছে এই ax প্লাস by ইকুয়াল টু জিসিডি অফ ab। দেন আরেকটা আছে হচ্ছে কি, আমরা তোমাদের লাস্ট ক্লাসে মনে আছে নাকি আমি তোমাদের কি বের করা শিখাইছিলাম, মডিউলার ইনভার্স বের করা শিখাইছিলাম, কিন্তু ওখানে শর্ত কি ছিল, ওখানে শর্ত ছিল কি কো প্রাইম হইতে প্রাইম হবে, হইতে হবে। আর যেটা দিয়ে মডুলাস করব সেটাকে কি হইতে হবে, অবশ্যই প্রাইম ওটা সংখ্যা কো হইতে হবে। প্রাইম হইতে হবে। হ্যাঁ, দুইটা ছিল, একটা কো প্রাইম আর একটা হচ্ছে যেটা দিয়ে মানে মডুলাস করতেছি সেটাকে এনটা অবশ্যই প্রাইম হইতে হবে। প্রাইম হইতে হবে। কিন্তু আমি যদি এই এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগরিদমকে একটু চেঞ্জ করি আর ইনভার্স বের করার চেষ্টা করি, দেন আমার আর ওই শর্তটা লাগতেছে না যে মডুলাস করার সময় অবশ্যই প্রাইম হইতে হবে, তখন আমি নন প্রাইম সংখ্যা দিয়েও মডুলাস করতে পারবো। তো এই মডুলাস বের করাটা এটা আপাতত আমরা পরে শিখবো, এইটা হয়তো নেক্সট ক্লাসে যাইতে পারে বা এই ক্লাসে সময় পেলে আমরা এই ক্লাসে শিখে ফেলতে পারি, ওইটা সমস্যা নেই। কিন্তু আমাদের এই জিনিসটা শিখতে হবে। তো এই জিনিসটার ক্ষেত্রে একটা মজার জিনিস কি, যে আমরা এই ইকুয়েশনটা যেটা আমরা দেখলাম ax প্লাস by ইকুয়াল টু জিসিডি অফ ab, এই ইকুয়েশনটা আসলে জিসিডি এর আমরা যে কোড লিখি, জিসিডি এর কোডে জাস্ট এক্সট্রা 2 লাইন বা 3 লাইন অ্যাড করলেই কোডটা হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে এই কোডটা কিভাবে কাজ করে এই জিনিসটা বুঝতে একটু সময় লাগে, মানে একটু বলতে ভালোই সময় লাগবে। আমি 3-4 বার দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে, যেন মাথায় জিনিসটা তোমাদের আসে। কারণ এই জিনিসটা কি হয়, কন্টেস্ট টাইমে হুবহু এরকম দিবে না যে একটা প্রবলেম দেয়া আছে, এর মান দেয়া আছে, বির মান দেয়া আছে, তোমাকে জাস্ট বললো কি যে ax প্লাস by ইকুয়াল টু জিসিডি অফ ab, এই সমীকরণটা সমাধান করে এক্স এর আর ওয়াই এর মান নিয়ে এসো, না এইভাবে দিবে না, এখানে কিছু একটা চেঞ্জ থাকবে। তো এই চেঞ্জটা ধরার জন্য তোমার কি করতে হয়, এই যে অ্যালগোরিদমটা কিভাবে কাজ করতেছে বা এই কোডটা কিভাবে কাজ করতেছে ওইটা বুঝতে পারলে হালকা পাতলা যদি চেঞ্জ আসে তুমি ওইটা ধরে ফেলতে পারবে। তো আমরা একটা কাজ করব, প্রথমেই আমরা কোডটা দেখবো, কোড দেখার পরে দেন থিওরিতে আসবো, বোঝার চেষ্টা করব। তো আমি কোডটা এমনি সাব পার্ট দেখাই, কাজ করে দেখাচ্ছি না। ধরো আচ্ছা, লাস্ট ক্লাসে এইটা আমি বিগ মোড দেখাইছিলাম। তো প্রথমে আমি জিসিডি এর কোড লিখবো, দেন ওইটাকে ইজিসিডি বানাবো। জিসিডি হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার, ইজিসিডি হচ্ছে কি এক্সটেন্ডেড, যেটা এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগরিদমের যেটা আছে সেটা ইজিসিডি। তো এলএল ইজিসিডি। আচ্ছা, আমার কি ইজিসিডি এর কোড কি উপরে লেখা আছে নাকি আমি একটু দেখে নিই। এই তো আমি ইজিসিডি এর কোড দেখো এখানে অলরেডি ইউজ করে রাখছি। তো এইটা তোমাদের দেখাবো না, এটা অনেক শর্টকাটে বাজে ভাবে লেখা আছে। তো প্রথমে আমরা জিসিডি তে যাই, তাহলে তারপরে ইজিসিডি তে যাব। জিসিডি এলএল এ এলস এটা কি আমাদের জিসিডি না? জিরোটাকে টাইপ কাস্টিং করে দিবেন না? টাইপ কাস্টিং বলতে এলএল করতে বলতেছে এরকম? জি এটা কি আদৌ দরকার আছে? এটা না করলে কি হয়? না ভাইয়া, এটার জন্য একবার ঝামেলা খাইছিলাম, জামিল স্যার বলছিল এলআর বসে দেওয়ার জন্য জিরোর পাশে ইউএর একটা প্রবলেমে ঝামেলা খাইছিলাম। আমি আচ্ছা। বলি নাই। স্যার মনে হয় স্যার ফার্স্ট সেমিস্টারে। আচ্ছা, হইতে পারে, করা ভালো টাইপ কাস্টিং এ বা এলএল এর ক্ষেত্রে। এগুলো মিনিমাম ম্যাক্সিমামে সমস্যা হয় এই ফাংশন গুলোতে, এগুলোতে সমস্যা হইতে পারে ইন্টিজার, আমি যখন পুরোটাই এলএল এ কাজ করতেছি তখন সচরাচর ঝামেলা হয় না, কিন্তু ইন্টিজারের সাথে এলএল বা এরকম কাজ করতে গেলে একটু হইতে পারে। মাল্টিপ্লিকেশনের টাইমে করতে হয়, 1 মাল্টিপ্লাই করতে হয়, ওটা মেবি বুঝাইস। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আমরা এখন তো এটা দেখতেছি, এই কোডটাই আমরা কি করতেছি, গ্রেটেস্ট কমন ডিভাইজার বের করার চেষ্টা করতেছি, যেখানে জাস্ট কোডটা একবারে সিম্পল। আমরা বির মান 0 হলে এ রিটার্ন করতেছি, 0 না হলে আমরা কি করতেছি, আমরা প্রথমে বি নিচ্ছি, আর বি নেয়ার পরে পরবর্তীতে আমরা কি করতেছি এ মডুলাস বি, মানে অবশিষ্ট যেটা থাকে, রিমাইন্ডার থাকে যেটা ভাগ করার পরে সেই রিমাইন্ডারটা পাঠিয়ে দিচ্ছি। তো এই কোডটাকে তোমরা আগে বোঝার দরকার নেই, জাস্ট আমি এটা কিছু চেঞ্জ করব, করার পরে তারপরে আমরা আসলে যাব হচ্ছে কোডের ক্ষেত্রে, মানে বোঝার ক্ষেত্রে। তো আমরা যদি এই রিটার্নটাকে আমরা এইভাবে লিখি যে আমাদের তো হচ্ছে কি, আমাদের এখানে শুধুমাত্র রিটার্ন করতেছিল কি, আমাদের জিসিডিটা রিটার্ন করতেছিল। তো এটাকে যদি আমি ইজিসিডি বানানোর চেষ্টা করি, ইজিসিডি তে শুধুমাত্র কি জিসিডি রিটার্ন করবে, আমরা ইজিসিডির ক্ষেত্রে চাচ্ছি কি
শুধু গ্রেটেস্ট কমন ডিভাইসও রিটার্ন করবে না। হ্যাঁ, ইজিসিটির ক্ষেত্রে আমাদের মূল কাজ হচ্ছে যে এক্স আর ওয়াই এর মানটা বের করা, যে আমরা চাচ্ছি এই যে এক্স আর এই যে ওয়াই এর মানটা বের করতে, কিন্তু ইজিসিটিতে আমরা জিসিডিটাও বের করতে পারি। তাহলে আমাদের ইজিসিটিতে তিনটে জিনিস পাবো, একটা পাবো হচ্ছে এক্স, একটা পাবো হচ্ছে ওয়াই, এমন একটা এক্স এমন একটা ওয়াই যার কারণে এই সমীকরণটা সিদ্ধ হয়। সমীকরণ সিদ্ধ হওয়া তো বোঝো, ওই যে আমরা আগে পড়ছিলাম যেটা, যে সমীকরণটা বাম পাশ ডান পাশ সমান হয়, এরকম বলতে পারো এক্স আর ওয়াই। দেন আমাদের যে জিনিসটা প্রয়োজন পড়তেছে সেটা হচ্ছে জিসিডিটা আসলে কি। জিসিডিটা যদিও আমরা জানি আগের কোড থেকেই, তো আমরা জিসিডি আমরা এই তিনটা জিনিস বের করতে চাই, যে একটা ইজিসিডির একটা ইকুয়েশন থাকবে, একটা ফাংশন থাকবে ইজিসিডির, যেখান থেকে আমরা এক্স এর মানও পাবো, ওয়াই এর মানও পাবো, জিসিডির মানটাও পাবো। তো এই জিসিডির মানটা ফাংশনটা রিটার্ন করবে, আর এক্স আর ওয়াই এর মান ফাংশন রিটার্ন করবে না। ফাংশনে আমরা কি করব, দুইটা ভেরিয়েবল পাস বাই রেফারেন্স করব, করে ওই দুইটার ভেরিয়েবলের মধ্যে মানটা পাবো। এখন পাস বাই রেফারেন্স কে কে বোঝো না, হাত তুলতে পারো, আমি ওইটা তাহলে বুঝাই দিব হালকা, কারণ এখানে পাস বাই রেফারেন্স খুবই দরকার, তাছাড়া কোডটা আরো বিশ্রী হয়ে যাবে। এখন পাস বাই রেফারেন্স বোঝো না, কে কে হাত তোলো, সমস্যা নেই। পাস বাই ভ্যালু, পাস বাই রেফারেন্স, একটা ফাংশনে একটা ভেরিয়েবলকে পাস বাই ভ্যালুতে পাঠানো, পাস বাই রেফারেন্সে পাঠানো। সবাই বোঝো তোমরা যারা আছো? আমি একটু সময় দিচ্ছি, তোমরা চিন্তা করে দেখো, যদি বোঝো তাহলে আমি আর বলবো না জিনিসটা, না বুঝলে বলতে পারো যে একটা ফাংশনে পাস বাই রেফারেন্সে একটা পাঠানো। আচ্ছা, আমি দেরি না করার থেকে আমি শর্টকাট একটু বলে দিই তোমাদেরকে। তো একজন দেন আমরা সাধারণত কি করি, ফাংশনে যে ভেরিয়েবল গুলা পাঠাই, ধরো একটা ফাংশন করার সময় এই ফাংশনে এ আর বি, ধরো আমি এখান থেকে একটা মান পাঠাচ্ছি এখানে ওই ফাংশনটাতে, ধরো আমি লিখলাম lx = জিসিডি অফ 2, বা এখানে ধরো আরেকটা ভেরিয়েবল আছে x, y। তো এই x, y এর যে মান থাকবে, ধরো মেইন ফাংশনে x, y এর সামথিং কোনো মান আছে, এই মানটা যখন a আর b তে যাবে, তখন এই a আর b তে যে মানটা x, y এর যাবে, এই মান হুবহু x, y এর যাবে না, এর একটা কপি যায়। কিন্তু আমরা যদি পাস বাই রেফারেন্স পাঠাই তখন কি হবে, তখন হুবহু ওই ফাংশনেরই একটা মনে করো মেমোরি চলে যাবে ওখানে। তার মানে কি, একটা ফাংশনের মেমোরি যাওয়া মানে কি, ওই মেমোরিতে যদি আমি কোনো লোকেশন চেঞ্জ করি, বা ওই মেমোরির মান, ওই প্লেসে যদি কোনো মান চেঞ্জ করি, তাহলে ওই ভেরিয়েবলেরও মান চেঞ্জ হবে। ধরো এখানে এক্স এর মান ছিল 5, এক্স এর মান ছিল 5 আর ওয়াই এর মান ছিল 6। তো আমি 5, 6 এখানে পাঠাইছি, পাঠানোর পরে এখানে এ বি তে বিভিন্ন কাজটা শেষে এ বির মান শেষ হলো 50 আর 60, কিন্তু এক্স ওয়াই এর মান 5, 6 থাকবে যখন আমি 5 বাই ভ্যালু পাঠাচ্ছি। কিন্তু 5 বাই যখন আমি রেফারেন্স পাঠাবো তখন ঝামেলা আছে। 5 বাই রেফারেন্স যখন এক্স ওয়াই এর মান পাঠাবো আমি এই পাশে, তখন এখানে যে কোনো জায়গায় যখন ওই এক্স আর ওয়াই এর মানটা চেঞ্জ হবে, এখানে যে যে ভেরিয়েবলে পাঠাবো সাথে সাথে এই মূল অংশটাতেও চেঞ্জ হবে। তো তাহলে আমরা যদি 5 বাই রেফারেন্সে আসলে দুটো ভেরিয়েবল পাঠাই এক্স ওয়াই হিসেবে, তো তখন দেখা যাবে কি এই কোডের জিসিডির মধ্যে আমরা যে যে চেঞ্জ গুলো করবো, আলটিমেটলি ওই চেঞ্জটা আমরা মেইন ফাংশনে পাবো। আর আমরা এটাই চাচ্ছি যে আমরা ইজিসিডি নামে ফাংশনে দুটো ভেরিয়েবল পাঠাবো এক্স আর ওয়াই, ওই ভেরিয়েবলটাই কোনোভাবে কিছু একটা সামথিং হবে, হওয়ার পরে ফাংশনটা আমাকে আসলে ইজিসিডিটা রিটার্ন করবে এক্স আর ওয়াই এর মানটা। মানে আমাদের এই সমীকরণে যে এক্স আর ওয়াইটা দরকার, আমাদের যে এমন একটা এক্স এমন একটা ওয়াই দরকার, যার কারণে এই সমীকরণটা সিদ্ধ হবে। তো এখানে আমরা যদি পাঠাই 5 বাই ভ্যালু কেমনে পাঠাই, এলএল m%x এলএল m%y পাঠাবো। তো তার মানে কি, জিসিডি থেকে ইজিসিডি তে আসতে গেলে আমার কি লাগতেছে, আমার এক্সট্রা দুইটা 5 বাই রেফারেন্স ভেরিয়েবল লাগতেছে, মানে আমার এক্সট্রা দুইটার ভেরিয়েবল লাগতেছে, প্যারামিটার বলতে পারো, এক্সট্রা দুইটা প্যারামিটার লাগতেছে। তো কোড ছিল আগের এরকম, b = 0 হলে রিটার্ন a। এই ফাংশনও হুবহু ইজিসিডি যে ফাংশন, এটাও কিন্তু জিসিডি রিটার্ন করবে ঠিকই, কিন্তু সাথে সাথে এই এক্স এর মান আর ওয়াই এর মানটা আমাদেরকে দিয়ে দিবে। এইটাই জিসিডি আর ইজিসিডির মধ্যে পার্থক্য। মানে কি, ইজিসিডিও জিসিডি রিটার্ন করে, দেখো দিন শেষে সেও এই যে রিটার্ন এ এগুলা কোড হুবহু থাকবে, কিন্তু সাথে সাথে সে কি করবে, এক্স এর মান আর ওয়াই এর মান এমন ভাবে রিটার্ন করবে যার কারণে আমার এই সমীকরণটা সিদ্ধ হয়। তো আমি এখানে কি করতেছি, রিটার্ন এ তো থাকবে, তো তার আগে আমরা আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে এখানে একটু চেঞ্জ আনবো, যে যদি b = 0 হয় তাহলে x = 1, y = 0, দেন রিটার্ন করতে বলবো হচ্ছে রিটার্ন হবে a। দেন আমরা এখানে কয়েকটা লাইন লিখবো, এটা আপাতত তোমাদের বোঝার দরকার নেই, আমি একটু পরে দেখাবো তোমাদের। তোমরা খালি দেখো, কি জন্য দেখাচ্ছি, তোমরা যদি প্রথমে জিনিসটা দেখো তোমাদের চিন্তা হবে যে আচ্ছা এই লাইনে আমি বুঝতে পারি নাই, দেন আমি এই লাইন তোমাদের বুঝাই দিব এটা কিভাবে অ্যালগোরিদম থেকে আসতেছে, দেন আমরা আলটিমেটলি পুরোটা ক্যাচ করতে পারবো। তো এখানে আমরা দুইটা নতুন ভেরিয়েবল নিব, int x1 y1, দেন
আমরা আবার কি করব, আমরা এখানে নতুন একটা লাইন লিখবো, সেটা হচ্ছে x ইকুয়াল টু y1, y ইকুয়াল টু x1 মাইনাস y1 বলতে পারো হচ্ছে a বার। দেন আমাদের এখানে শেষে রিটার্ন করব হচ্ছে জিসিডি অফ, মানে এখানে যেটা থাকে আর কি। তো এটাই হচ্ছে আমাদের ইকুয়েশনটা। তো আমাদের এখানে যে ঝামেলা সেটা হচ্ছে এইটা ইজিসিডি, সরি, এই লাইনটা তো আমরা বুঝতেছি যে এখানেও আমরা আসলে আগে যেটা করছি সেটাই করতেছিলাম। আমাদের সমস্যা হচ্ছে এই লাইনটাতে কি কাজ হচ্ছে যেটা আমরা জানি না, এই লাইনটাতে কি কাজ হচ্ছে যেটা আমরা জানি না, এন্ড এই যে এই তিনটা লাইন বোঝার চেষ্টা করতে হবে, এই তিনটা লাইন কি কাজ করতেছে আর এই দুইটা লাইন কি কাজ করতেছে। তো টোটাল 5টা লাইনে আমাদের কি কি সমস্যা হচ্ছে সেটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, একজন মেসেজ লিখছে, আমি একটু দেখে নিই মেসেজটা। দেন তাহলে আমরা আবার আগের জায়গায় চলে আসি, আমরা জানি আমাদের কোন কোন জায়গায় সমস্যা আছে, এই সমস্যাটা আমি সমাধান করতে যাচ্ছি। দেন আমাদের এখন আসতে হবে কোথায়, যে আমি কি কি জায়গায় পরিবর্তন করতে চাচ্ছি, এটাই আমার দরকার আসে। তো আমাদের টোটাল দরকার হচ্ছে এই জিনিস তিনটা বোঝা, যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে ইজিসিডি আর জিসিডির মধ্যে তেমন পার্থক্য নেই, হালকা কিছু চেঞ্জ আছে। তো এই চেঞ্জটা আমরা কেমনে আনবো বা কিভাবে চেঞ্জটা হবে সেটা বোঝার চেষ্টা করতে হবে। তো আমরা আসলে আগের জায়গায় চলে যাই। আচ্ছা, একজন কিছু একটা লিখছে, আমি আসলে বুঝতে পারতেছি না, x1 a1 তো কোনো ভ্যালু নেই। ও হ্যাঁ, সে লিখছে x1 y1 এর তো কোনো ভ্যালু নাই। তো এইটা আমি একটু পরে বলতাম তোমাদের, যে x1 y1 এর ভ্যালু নাই এরকম না, তোমরা ভ্যালু পাবা যখন আমি এই ইকুয়েশনটা, এই লাইনটা একটু উপরে তুলে দিব, তখনই তুমি দেখতে পারবা। আমি একটু ওয়েট করো, আমি জিনিসটা তোমাদের দেখাই দিব, যে আসলে যখন আমরা একটা ভ্যালু নাই, তুমি যেটা বলতেছো যখন আমি একটা ফাংশনে পাঠাবো মানটা কি, ফাংশনে পাঠানোর পরে ওই ফাংশন থেকে অটোমেটিক একটা মান পাবো আমরা। তো আসলে আসলে আমরা আগের জায়গায় চলে যাই, যে যেখানে আমরা জিসিডি বের করা শিখছিলাম। তো জিসিডির ফাংশন থেকে আমরা পিছনের দিকে চলে আসবো। তো জিসিডির ফাংশনের ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম আবার আগের জায়গায়, সেটা হচ্ছে কত, যে জিসিডি অফ 81, 57, এইটার ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কিরকম ছিল, 81 ইকুয়াল টু 1 ইন্টু 57 প্লাস 24। এটা আমি আবার লিখতেছি কেন, কারণ আমরা এইটাই পিছন দিক থেকে আগাবো আর কি, সেই কারণে 57 ইকুয়াল টু 2 ইন্টু 24 প্লাস 9, দেন 24 ইকুয়াল টু 2 into 9 plus 6, then 9 equal to 1 into 6 plus 3, then 6 equal to 1 into, sorry, 2 into 3 plus 0. তো এটা হচ্ছে আমাদের জিসিডিটা। তো আমরা এখন উল্টা দিকে আগাবো। তো এইটা হচ্ছে আমাদের ফাইনাল লাইন, যেখান থেকে আমরা জিসিডি পাচ্ছি কত, 3। তো আমরা ডাইফারেন্ট ইকুয়েশন থেকে কি জানি, আমরা চাচ্ছি হচ্ছে এরকম, যে 3 ইকুয়াল টু হইতে হবে কত, 81x প্লাস 57y। আমরা এইটা চাচ্ছি। এখন এই যে এইটা চাচ্ছি, এই যে 3 ইকুয়াল টু এইটা হইতে হবে, এই পর্যন্ত কি কারো সমস্যা আসে বুঝতে বলতে পারো তোমরা, যে না হয় আমরা এখানে একটু একটা কোনো একটা ঝামেলা আছে, বা আমি বোঝার চেষ্টা করতেছি এইটা, যদি এরকম কোনো কিছু থাকে আমাকে বলতে পারো তোমরা, যে না এখানে একটু সমস্যা আছে, বলো কোনো সমস্যা আছে বুঝতে, যে আমি যে ইকুয়েশনটা লিখছি 3 ইকুয়াল টু 81x প্লাস 57y, আমরা এটা চাচ্ছি বের করতে। এখন তোমরা বলো যে এই পর্যন্ত কোনো সমস্যা আছে নাকি। ভাই এটা নরমাল ইকুয়েশন ইজিসিডি ফর্ম। এটা ইজিসিডি ফর্মে, কারণ যেহেতু এই দুইটার গসাগু হচ্ছে 3, ঠিক না? যদি আমি যেখানে এখানে জি ভাই, 3 বুঝছি। না লিখে যে কোনো একটা দিতাম,
দেন তাহলে হয়তো তুমি ওইটা লিনিয়ার ডাইফারেন্ট ইকুয়েশন বলতে পারতা। তো এইটাও ওয়ান কাইন্ড অফ লিনিয়ার ডাইফারেন্ট ইকুয়েশন, কিন্তু এখানে কি মেইনলি এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগরিদমের ফর্মেই আছে, যে যেহেতু 3 হচ্ছে এই দুইটার জিসিডির ফর্মে আছে। কনস্ট্যান্টটা ফিক্স হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, তো এখন আমি যদি এটাকে পিছন দিক থেকে আগানোর চেষ্টা করি, তাহলে এটা কি হয়, আমরা এইটাকে আগে চিন্তা করব না, আমাদের আলটিমেট গোয়াল হচ্ছে এইটাই নিয়ে আসা, যে সামথিং ইকুয়াল টু 3 ইকুয়াল টু 81x প্লাস 57y তৈরি করা। তো আমি যদি আলটিমেটলি ওইটা যাইতে চাই, তাহলে আমার এখন কি করতে হবে, আমি একবারে সবার শেষে যেটা আছে সেটাই যাব। সেটা হচ্ছে আমি সবচেয়ে কাছে এই 3 যে পাইছি, এখানে 3টা দেখো, এই যে এই লাইনে 3টা, আমি 3টাকে কিভাবে পুশ করতে পারি, আমি এখানে যদি এই লাইনে আগাই, তো আমি এখানে যাই 3টাকে এইভাবে লিখতে পারি না, 3 ইকুয়াল টু 9 বিয়োগ 1 ইন্টু 6, বা আমি এভাবে লিখতে পারি 3 ইকুয়াল টু 9 বিয়োগ 1 ইন্টু 6, এটা কি লিখতে পারি আমরা? মানে 9 বিয়োগ 6 3 তো হয়, ঠিক না? তো এখন আমরা এখান থেকে আরেকটু চিন্তা করি, যে আমি এখন 3 ইকুয়াল টু 9 9ই রাখবো, এই যে 6টা আছে 6, এই 6টাকে আবার কিভাবে লিখতে পারি দেখো তো, এই 6টাকে লিখতে পারি না যে 24 বিয়োগ 2 ইন্টু 9, দেখো 6কে আমি কিভাবে লিখতে পারি 24 বিয়োগ 2 ইন্টু 9 লিখতে পারি না? কারণ এই ইকুয়েশনটার দিকে আলটিমেটলি তাকাও তোমরা, এই ইকুয়েশনটা হচ্ছে যে এমন একটা সমীকরণ যেখানে কি হচ্ছে 24 এর সমান হচ্ছে উভয় পাশে, যে 24 ইকুয়াল টু 2 ইন্টু 9 প্লাস 6, মানে আমি যদি 6টা এখানে রাখি তাহলে 24 মাইনাস 2 ইন্টু 9 হচ্ছে না? তো আমি জাস্ট এটাই করার চেষ্টা করতেছি, যে এই 6 এর জায়গাটায় আমি আসলে কি বসাবো, 9 মাইনাস 1 ইকুয়াল এখানে কি হচ্ছে, মানে 1 ইন্টু 8 লিখবো, যে 24 মাইনাস 2 ইন্টু 9। তাহলে এখন 3টাকে, এই কোয়েশনটাকে যদি আমি একটু সাজায় লিখি, তো এই কোয়েশনটাকে তুমি কিভাবে সাজায় লিখতে পারো, তাহলে দেখো এখানে 9 মাইনাস 24 ইন্টু, সরি ইন্টু না, প্লাস, যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু 9। তো এখন আমাকে বলো 2 ইন্টু 9 প্লাস 9, তাহলে কত ইন্টু 9 হয়? 2 into 9 মানে 3 ইন্টু 9, হ্যাঁ বলো। এই লাইন বুঝতে পারো না? এটা একবার ইজি বুঝতে দেখো। পারছি ভাইয়া। হ্যাঁ, তো এটাই আর কি। তো এখন আমরা আবার কি করব, আমরা চাচ্ছি কি এই যে উপরে যাব, এই যে 9টা আছে, এই যে 9, এই 9 এর জন্য আবার কি লিখতে পারি 57 মাইনাস 2 ইন্টু 24। তো এই যে 9টা আছে, আবার দেখো এই যে 9, এই 9 এর জায়গায় আমরা কাকে বসাইতে পারি, এই ইকুয়েশনটা থেকে 57 মাইনাস, তাহলে দেখো কি লিখতে পারি 3 থাকবে, তাহলে কি হচ্ছে, তাহলে আসতেছি আমরা 3 ইন্টু, এখানে কত পাচ্ছি 57 মাইনাস 2 ইন্টু 24 মাইনাস 24। দেন আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে, এখানে আমাদের কি হচ্ছে গুণ করে দিলে দেখো তো, 3 ইন্টু 57, এখানে অলরেডি কি আছে, এখানে এটা কিন্তু ইনটু, সরি এটা হচ্ছে ইনটু, এটা হচ্ছে 57 বিয়োগ 2 ইনটু 24। তো এখানে দিতে পারি আমি মাইনাস 6 ইনটু 24 মাইনাস 24। বুঝতে পারছো আমি এটা কি লিখলাম? বুঝতে পারো না তোমরা? জি ভাইয়া বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা তোমরা মাল্টিপ্লিকেশন দেখো, করতে কেউ বুঝতে না পারলে আমাকে বলতে পারো। হ্যালো, ইয়েলো কালারটা, ও আচ্ছা আচ্ছা, আমি ইয়েলো কালারটা কি বললো তুমি, আমি বুঝতে পারিনি, আবার একটু বলো তো, তোমার কথা কথা আটকে আসতেছিল। फोर्थ লাইনটা। ফোর্থ বলতে এই যে এইটা, এইটা জি ভাই, জি ভাই। দেখো তুমি সোজা ভাষায় চিন্তা করো, 9 দুগুণে 18, 18 আর 9 কত হয়, 27 হয় না? যোগ করলে 9 যোগ 18 27। তো 27কে আমি 3 গুণন 9 লিখতে পারি না? আমি খালি যোগ বিয়োগ করছি, বুঝছো? দেখো 9 যোগ 2 গুণন 9, 9 দুগুণে 18 যোগ 9 27,
তো সেই 27টাকে লিখছি 3 ইন্টু 9, আর 24 তো 24 আছে, তো 3 ইন্টু 9 বিয়োগ 24 এইটা লিখছি। বুঝছো? তুমি কি বুঝতে যাচ্ছ না আমি কি বুঝাচ্ছি তুমি আবার একটু বলতে পারো, সমস্যা নেই। মেইনলি এখানে করা ছিল কি যে এখানে আমি 3 ইকুয়াল টু হচ্ছে 9 বিয়োগ 24 প্লাস 2 ইন্টু 9, তো আমি 2 ইন্টু 9 9 দুগুণে 18 যোগ 9 27, 27টাকে ভাঙে আবার 3 ইন্টু 9 লিখছি। তো এটাকে এইভাবে লিখতে পারো 9 প্লাস 2 ইন্টু 9 ইকুয়াল টু 3 ইন্টু 9, একটু চিন্তা করলে এইভাবে বুঝতে পারবা। দেন 3 ইকুয়াল টু 3 ইন্টু 9, এই 9 এর জায়গায় আমরা কি করছি, এই যে 9 যে রিমাইন্ডারটা পাইছি এই ইকুয়েশনটা এখানে ভাঙাইছি। ভাঙানোর পরে দেখো এই যে 3 ইন্টু 57, দেন এটা ভাঙানোর পরে 3 ইন্টু 57 মাইনাস 3 গুণন 2 6 ইন্টু 24 মাইনাস 24, তাহলে এটা কি হচ্ছে 3 ইকুয়াল টু 3 ইন্টু 57। তাহলে এখন এখানে বলে যে 6 ইন্টু 24 মাইনাস 24, তাহলে কত হবে বলো তো দেখি। -7 into 20 হ্যাঁ এখানে হবে হচ্ছে মাইনাস 7 ইন্টু 24। লেখা এরকম বিশ্রী হওয়ার কারণে আসলে। আচ্ছা তাহলে আমরা কি পাইলাম এখন, আমাদের একটা জিনিস কিন্তু মিলছে। দেখো আমরা চাচ্ছিলাম কি, আলটিমেটলি আমরা চাচ্ছিলাম যে 57 ইন্টু সামথিং থাকবে, 81 ইন্টু সামথিং থাকবে, আর বাম পাশে থাকবে কি 3। তো আমরা এই পাশে 3 পাইছি, আর এখানে পাইছি কি 3 ইন্টু 57। তো আমরা একটা পাইছি, আর একটা কি দরকার, এইটাকে 87 এ নিয়ে যাওয়া দরকার। তো এখন 24 কে ভাঙাবো কিভাবে, দেখো তো এই যে অবশিষ্ট 24 আছে, 24 কে কি লিখতে পারি, 81 বিয়োগ 1 ইন্টু 75। তো জাস্ট লেখো 3 ইকুয়াল টু 3 ইন্টু 57 বিয়োগ এখানে কি হবে 7, এখানে হবে 87 বিয়োগ 1 ইন্টু 57। দেন তাহলে কি হচ্ছে আমাদের, দেখো 3 ইন্টু 57, আর এখানে হচ্ছে দেখো 3 ইন্টু 57 না 51 হয়ে গেল 57 57 আর 81, আমি লিখতেছি 87, সরি 81। তো এটা হচ্ছে 81। তো 3 ইন্টু 57 তারপরে বিয়োগ 7 ইন্টু 81, দেন মাইনাসে মাইনাসে প্লাস 7 ইন্টু 57, দেন আসতেছে কি তাহলে আমাদের এই যে 3 ইন্টু 57 আর 7 ইন্টু 57 কত হচ্ছে, এটা বলতে পারতেছ না, এই যে এইটা আর এটা কত হবে 10 into 57 10 ইন্টু 57 বিয়োগ 7 ইন্টু 81। তো এটাকে যদি আমরা এটাকে যদি আমরা লেখাগুলো একটু পর আছে। আচ্ছা সরি আমি তাহলে একটু ওয়েট করি। এখন কি সব লেখা চলে আসছে, মানে ইকুয়েশনটা 10 ইনটু 57 বিয়োগ 7 চলে আসছে ভাইয়া, চলে আসছে। তো এই ইকুয়েশনটাই কি আমাদের আসলে দরকার ছিল না, ভালো করে চিন্তা করো তো। কারণ কি জি ভাইয়া, আমরা 57 ও আছে 81 ও আছে আর বাম পাশে 3। তো এইটাকে তোমরা একটু তোমাদের নিজেদের ক্যালকুলেটর দিয়ে একটু ট্রাই করে দেখতে পারো কি এটা আসলে মিলতেছে কি মিলতেছে না, যে আসলে যোগ বিয়োগ গুণ ভাগ করলে এটা কি মেলে নাকি। চেষ্টা করে দেখতে পারো। এটা মিলতেছে, আমি নিজেও দেখলাম এটা মিলতেছে। তার মানে আমাদের এখানে কি হচ্ছে আসলে 3 ইনটু এই x এর এটা হচ্ছে, যেহেতু আমরা কি ধরছি, আমরা ধরছি হচ্ছে এটা পিছনে যাবে, যেহেতু 81 কে আমরা কি x ধরছি না, দেখি একটু, হ্যাঁ 81 কে x ধরছি। তো আমাদের ইকুয়েশনটা লিখতে হবে এরকম করে। তাহলে এক্স ওয়াই যে বের করতেছি প্রতিবার, মানে এটা কি কোনো নির্দিষ্ট আছে যে মিনিমাম ম্যাক্সিমাম কিছু একটা আসবে নাকি, মানে আমি সেটা পরে তোমাদের বলবো যে আসলে মান তো অনেকগুলো আসবে, জিসিডি যখন করতে যাব তখন কোন মানটা আসবে। এটা হচ্ছে মাইনাসটা 10 ইনটু 57।
তাহলে আমরা কি 3 ইকুয়াল টু এটা হচ্ছে x 81 x প্লাস 57 y। তাহলে এই দুইটা সমীকরণ কম্পেয়ার করলে x এর মান আমরা কত পাচ্ছি? x হচ্ছে -7 -7 আর y হচ্ছে 10। তো আলটিমেটলি আমাদের জিসিডিটা এইটা বের করতে হবে এইভাবে আর কি, যে x আর y এর মান। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এখানে দেখতে পাচ্ছি যে জিসিডিটাতেই আমরা উল্টা দিকে গেলে ই জিসিডি পাচ্ছি। এখন কিভাবে পাচ্ছি সেটা তো তোমাদের খালি আমি মুখে মুখে দেখাইলাম, যে এখন এই মানে 3 থেকে 6 কিভাবে এই 3 আনা যায়, তারপর 6 থেকে কিভাবে এখানে যাওয়া যাচ্ছে, তারপর এখান থেকে এখানে যাওয়া যাচ্ছে, মানে আমি পিছন দিকে আগাচ্ছি। উপর থেকে যখন নিচে নামি এটা তো আমরা জিসিডি করে করে যাই, ঠিক না? আর আমি যখন নিচ দিক থেকে মানে এই 3 এর রিমাইন্ডারের জন্য এখানে যাচ্ছি, আবার 6 এর কারণে এখানে যাচ্ছি, আবার 9 এর কারণে এখানে যাচ্ছি, আর 24 এর কারণে এখানে যাচ্ছি। তো এই যে কাজগুলো করতেছি, মানে ধরো উপরের এটাতে মানে একটা যদি এ আর বি হয়, আর নিচের ইটারেশনে যদি A1 আর B1 হয়, মানে যেহেতু দেখো এইটা কি, এইটা হচ্ছে জিসিডি যে কলগুলো করতেছি স্ট্যাকের পরে স্ট্যাক, একটা স্ট্যাক, তো এখানে একবার জিসিডি কল হচ্ছে, আবার এখানে একবার জিসিডি কল হচ্ছে। তো আমার কথা হচ্ছে যে উপরেরটাতে ধরো এই যে এ আর বি এর মান হচ্ছে এ আর বি, আর নিচের ভেরিয়েবল A1 আর B1। তো আমার কি বের করতে হবে যে এই উপরের ইটারেশন থেকে নিচের ইটারেশন এদের দুইজনের মধ্যে সম্পর্ক কি, এই সম্পর্কটা বের করতে পারলে আমার উত্তর হবে। কারণ কি সেটা তোমাদের আমি একটু দেখাই। তো তুমি এটা ভুলে যাও, এইটা কোথায় আছে এটা ভুলে যাও। তো তুমি যদি জানো এরকম যে যখন মনে করো যে এই যে বি ইকুয়াল টু 0, তখন এক্স আর ওয়াই এর মান কত, আমি বলে দিচ্ছি। গসাগু যখন আমরা পাবো, যে লাইনটাতে আমি জিসিডি পাবো সেই লাইনে এক্স এর মান 1 আর ওয়াই এর মান 0। এইটা কেন হচ্ছে এটা আমাদের আগে বুঝতে হবে। তো আমি যদি একটু ইয়েতে যাই, জিসিডিতে যাই, তো জিসিডি যখন শেষে বের হচ্ছিল আমাদের যে, আচ্ছা একটা মেসেজ আসছে একটু। আচ্ছা ভিডিও নাকি ল্যাগ করতেছে, প্রসঞ্জিৎ বললো। আচ্ছা এটা সমস্যা, এখনো কি ল্যাগ করতেছে ভিডিওটা প্রচুর? আমি তো টাইম টু টাইম না দেখতেছি। ভাইয়া, মানে ভাইয়া লেখার পরে বললে মানে সুবিধা হয় আর কি। আচ্ছা আচ্ছা, আমি তো চেষ্টা করবো লেখার পরে বলতে। তো আমি কি বলতেছিলাম, আমি বলতেছিলাম হচ্ছে আমরা প্রথম বেস কেসের ক্ষেত্রে যেটা হচ্ছে ওই যে আমরা যেটা দেখলাম যে 80, আমাদের দরকার হচ্ছে 81 আর হচ্ছে 57 এর ক্ষেত্রে আমরা মান বের করতে করতে কোথায় গেছিলাম, এক পর্যায়ে এরকম ছিল যে আমরা মান বের করতে করতে লাস্ট লাইনটা কত ছিল তোমাদের মনে আছে? এরকম ছিল না, 6 ইকুয়াল টু 2 ইন্টু 3 প্লাস 0, এটা ছিল তো, ঠিক না? নাকি আমি পুরাটা আসবো আবার? আচ্ছা পুরাটা আসি তোমাদের ভালো হবে। জি ভাই এটা না ভাইয়া এটা ছিল তো এটা হচ্ছে জিসিডি বের করার ক্ষেত্রে আমরা এটা কল করছি প্রথমে, জিসিডি এটা, দেন এখান থেকে জিসিডি কল হচ্ছিল, এখান থেকে কত জিসিডি কল হচ্ছিল বলো? 57 not 24. 24 দেন এখান থেকে জিসিডি কত কল হচ্ছে? 24 and 9 দেন দেন 9 6 জি ভাইয়া 3 তো এইটা আসতেছিল শেষে, ঠিক না? এইটা সবার শেষে আসতেছিল। তো যখন আমি জিসিডিটা পাচ্ছি, আমি জানি জিসিডি, তো আমি যখন পিছন দিক থেকে ইকুয়েশনটা নিয়ে আগাচ্ছিলাম, আমার কি করতে হচ্ছিল, 3 ইকুয়াল টু আমার দরকার 81x প্লাস 57y। তো তো আমরা যখন সবার শেষে মানটা পূরণ করার চেষ্টা করতেছিলাম, তো তখন আমাদের একটা ছিল এরকম যে আমি যদি করি এরকম যে 3 ইকুয়াল টু, মনে করো আমি কি করব, আমি হচ্ছে 3 ইন্টু 1 প্লাস 0, এইটা কি একটা ইকুয়েশন দিয়ে পূরণ হচ্ছে না?
এটা কোন ইকুয়েশন ছিল জানো? সবার শেষে আমি পিছন দিক থেকে যখন মানটা নিয়ে আগাচ্ছিলাম সবার শেষে। এটা কি কারণে সবসময় অলওয়েজ ট্রু? দেখো আমার এই পাশে কি জিসিডি অফ এ বি না, এটা হচ্ছে জিসিডি অফ এ কমা বি ইকুয়াল টু জিসিডি অফ এ কমা বি ইন্টু 1 প্লাস মনে করো এটা হচ্ছে 0 ইন্টু, তুমি এটা দিতে পারো এইভাবে, জিসিডিটা যদি কত হয়, জিসিডিটা যদি এক্স হয়, মানে ওই যে আমরা 81 আর 57 যেটা ধরতেছিলাম, 81 আর 57, তো আমরা এটাকে এরকম করে নিচ্ছি যে এক্স এর মান দিচ্ছি আমরা 1, আর এখানে যেহেতু 0, 0-র সাথে ওয়াই এর মান 0 দাও বা যা দাও, এই যে 0। তো আলটিমেটলি এইটার একটা ইকুয়েশন পূরণ করতেছে, যেটা জিসিডি 3 এর জন্য ইকুয়েশনটা পূরণ করতেছে, মানে 3 ইকুয়াল টু 3 ইন্টু 1 প্লাস 0, বা আমাদের যে ইকুয়েশনটা পূরণ করতে হবে তার এক পাশে থাকবে জিসিডি। তো আমি সব সময় যে কোনো সংখ্যার জন্য এইভাবে লিখতে পারি না, ধরো আমার ধরো জিসিডিটা আসছে 100, তো আমি তো লিখতেই পারি যে 100 ইন্টু 1 প্লাস 0। এটা তো সবসময় সত্য, ঠিক না? তো ওইটাই আমরা জি করতেছি, ভাইয়া। যে যখন আমরা কোডের মধ্যে যখন আমরা জিসিডিটা পাচ্ছি, জিসিডি আমরা পাই কখন? নরমাল জিসিডির ফাংশনে যখন বির মান 0 হয় না, যখন বির মান 0 হয় আমরা জিসিডিটা পাই কত? এ না? হ্যাঁ যখন ওই লাইনটাতে জিসিডি পাচ্ছি মানে কি, এটা হচ্ছে কোড করতে করতে জিসিডি কি করে, একটা হচ্ছে রিকার্সিভ কল করে কোডে। তো এরকম একটার পরে একটা করে ফাংশন কল করতে একদম করতে last করতে row। করতে সবার শেষে যাই পাচ্ছে কি, সে এখানে জিসিডি পাইছে। তো ওই রোটাতে আমরা কি করতেছি, ওই শেষ রোটাতে আমরা বলে দিচ্ছি এই ইকুয়েশনটা, যে আমরা বলতেছি আচ্ছা এই রোটাতে এক্স এর মান আমি বলে দিচ্ছি 1 আর ওয়াই এর মান হচ্ছে 0। কারণ কি, এই এক্স এর মান 1 আর ওয়াই এর মান যদি 0 হয় আমি একটা ইকুয়েশন তৈরি করতে পারতেছি। ইকুয়েশনটা কেমন হচ্ছে, ধরি জিসিডি যেহেতু এ, এই ইকুয়েশনটাতে যখন আসছে জিসিডির মান হচ্ছে এ, তো জিসিডি যদি এ হয় তাহলে এ ইকুয়াল টু কত হচ্ছে, এ ইকুয়াল টু, আবার আমরা বলতেছি কি 1 plus এ ইন্টু 1 প্লাস, ইন্টু 1 প্লাস 0। তাহলে এ ইকুয়াল টু এ। তো এই জিনিসটা করতেছি যে আমি জানি না আলটিমেটলি আমার যে জিনিসটা দরকার সেটা আমি আপাতত জানি না, কিন্তু যখন আমি বেস কেসে আসি তখন আমি একটু শিওর যে হচ্ছে যখন বি ইকুয়াল টু 0 মানে একবারে বেস কেস, তখন এক্স এর মান 1 এবং ওয়াই এর মান 0, দেন আমরা পরবর্তী ধাপগুলোতে আগাবো একটু একটু করে। তো তোমরা একটু ওয়েট করো, আমাকে 2 মিনিট সময় দাও, তোমরা চিন্তা করো এই প্রবলেমটা নিয়ে, আমি আসতেছি। 5 মিনিট, 5 মিনিট না 2 মিনিট সময় দাও। আচ্ছা সমস্যা না। অমিত ভাই, হ্যালো হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে ভাই। আচ্ছা ভাই, এই দুইটা সংখ্যার জিসিডি সর্বোচ্চ কত মানে লেভেলের হতে পারে, বড় কত বড় হইতে পারে? ওদের ডিফারেন্স, দুইটা নাম্বারের ডিফারেন্স। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আছো তোমরা সবাই? জি ভাইয়া। হ্যাঁ,
কোনো প্রশ্ন এখন পর্যন্ত? নতুন কোনো প্রশ্ন কিছু বলতে পারো না বা কোনো কিছু মাথায় আসছে? আচ্ছা, তো যে জিনিসটা আমাদের করতে হবে, আমরা বেস কেসটা দেখছি, এখন আমাদের মেইন যে সমস্যাটা সেটা বের করতে হবে এখানে। তো এখানে করতে এরকম, আমি ওখানে রিটার্ন যেটা লিখছিলাম, একজন আমাকে প্রশ্ন করছিল যে আচ্ছা x1 y1 এর তো মানই নাই, আমরা কিভাবে পাবো? তো ওই জিনিসটা হচ্ছে এই জায়গায় পাবা, যে তুমি যদি এইভাবে লেখো যে আচ্ছা int কেন লিখতেছি, সব ডিতে দিলেই হচ্ছে। তো equal to then x1 y1, দেন তুমি সবার শেষে রিটার্ন করতে পারো। আচ্ছা, এই ডি তে কিসের মান আছে তোমরা বলো তো? মানে বেস কেসে না, হ্যাঁ বেস কেসে তোমরা বলতে পারবা, একবারে বেস কেসে বেস মনে করো যে সবার শেষে যে ফাংশনটা, মনে করো একবারে যখন আমাদের জিনিসটা মিলে যাবে, জিসিডি আমরা পাবো, তখন তো আসলে আদৌ এই জায়গায় কি এই কোডটা কি এই লাইনে আসবে? যখন বির মান 0 হবে তখন কি আমার কোডটা এই লাইনে আসবে নাকি সেটা বল। আসবে না ভাইয়া। কারণ যখন না, একটা আপনি ফাংশন এখানে থেকে b সমান 0 যখন ধরতেছেন, এখানে x = 1 y = 0 আর রিটার্ন রিটার্ন করতেছে আর ওই ফাংশনটাতে আসতেছে না। এখন কথা হচ্ছে যে আমরা নতুন দুইটা ফাংশন ধরছি x1 আর y1, এই x1 y1 আর এই যে x আর y, এদের মধ্যে কিন্তু একটা মানে এই অ্যাসাইনমেন্ট অপারেশন চলছে। তো এই জিনিসটা আমাদের মানে বুঝতে হবে যে এই x1 y1 টা কি আর x আর y টা কি। তো এইটা বোঝার জন্য আমরা একটু স্ট্যাকে যাব। তো স্ট্যাকে যখন জিসিডি টা চলতেছে, তো জিসিডি টা এইভাবে চলতেছে, ধরো ভাইয়া হ্যাঁ বলো বলো। ফাংশনটা ভাই এরকম হচ্ছে না যে জিসিডি রিটার্ন করতেছে আর ইন্টারনালি x1 আর y1 মানে x আর y কে চেঞ্জ। হ্যাঁ, ওই ফাংশনটা কি করতেছে আমি তোমাদের সহজ ভাষায় বলি, তারপরে বুঝাই দিচ্ছি। এই ফাংশনটা একদিক থেকে জিসিডির মান বের করার জন্য স্ট্যাকে কল করতেছে। তুমি যদি স্ট্যাকটাকে ধরো যে একটা ফাংশনের পরে ওই ফাংশন আরেক ফাংশনকে কল করতেছে, ওই ফাংশন আরেক ফাংশনকে, তো ওই ফাংশন কল করতে করতে নিচ দিকে বা পিছন দিকে যাচ্ছে জিসিডির মানটা বের করার জন্য বেজে। যেই বেজে যায় জিসিডির মান পাচ্ছে, তখন সাথে সাথে সে আরো দুইটা মান পাচ্ছে, সেটা মান কি এক্স আর ওয়াই এর মান। ওই বেজে যখন গেছে তখন প্রথম সে এক্স আর ওয়াই এর মান পাইছে, তারপরে সে যখন ওই পিছন থেকে আবার ফেরত আসবে না, ফেরত আসার সময় সে এক্স আর ওয়াই এর মানটাকে আপডেট করতে করতে সবার শেষ পর্যন্ত আসবে। যেটা আমি তোমাদের দেখাইছিলাম যে একটু আগে, যেটা দেখালাম যে আমরা যখন ওই জিসিডি বের করার জন্য এরকম উপর থেকে নিচে যাচ্ছি, আর ইজিসিডি কি করতেছে, নিচ থেকে আমরা ধরে ধরে উপরে চলে আসতেছি। তো এই যে উপর থেকে নিচে যাচ্ছে জিসিডি, কল শেষে আপনি উপরে দিয়ে যাচ্ছেন, পিছন থেকে যখন আসবো আমরা, তখন আমরা ইজিসিডি টা পাইতে পাইতে আসবো। তো এইটা আমাদের বের করার জন্য যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ধরো জিসিডি অফ 81 and 57 আছে। তো তো আমরা এখান থেকে ধরো গেছি হচ্ছে জিসিডি অফ, তাহলে কত হয়, সরি ইজিসিডি 30 এখানে হবে হচ্ছে 57 আর 24, এটা না? তো ধরো আমরা কি করতেছি, এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তো এটা হচ্ছে x1 আর এইটা হচ্ছে y। এখন বুঝতে পারতেছো এই x1 টা হচ্ছে কি, আমরা যখন এক ধাপে মনে করো আমি এই জায়গাটায় আছি, এই লাইনটায় আছি, তো আমি এই লাইনটাকে তুমি একটা ঘরের তুলনা করো, যে আমি এমন একটা ঘরের মধ্যে আছি যেখান থেকে আমি দুটো সংখ্যা ধরে নিচ্ছি, যে আমি এখন জানি না এক্স এর মান কত, ওয়াই এর মান কত। তো এই যে এক্স আর ওয়াই তো সবসময় আমার সাথে চলতেছে, কারণ কি আমি এদেরকে সাথে নিয়ে ঘুরতেছি, এটা রেফারেন্স ভেরিয়েবল। তো আমি এখন এই এমন একটা পজিশনে আছি যে পজিশন থেকে আমি জানতে পারতেছি না যে এক্স আর ওয়াই এর মান কত, কিন্তু আমি একটা কাজ করতে পারি, আমি নতুন দুইটা ভেরিয়েবল তৈরি করব, করে এ আর বির মানটাকে ছোট করে দিব। এ আর বির মান যেহেতু আমার কাছে ধরো আমার এ আর বির মান আছে হচ্ছে কত 81 57, এ আর বির মান সাথে এক্স আর ওয়াই যেটা আছে সেটাকে আমি সাথে নিছি, নিয়ে এখন দেখতেছি কি এই যে এ আর বি যেটা আছে এদের সাথে নিয়ে আমি 81 এক্স আর 57 ওয়াই, এই এক্স আর ওয়াই এর মানটা বের করতে পারতেছি না। এটা তো একটা ইকুয়েশন, ঠিক না? 81 এক্স প্লাস 57 ওয়াই ইকুয়াল টু জিসিডি অফ 80, মানে এই দুটো জিসিডি 3। তো আমি এখন দেখতেছি কি এই এক্স এর মান আর ওয়াই এর মানটা আমি পাচ্ছি না,
87 আর 57 মানে 81 আর 57 যখন আমার কাছে আছে, তো আমি তখন একটা কাজ করতেছি, আমি নতুন দুইটা ভেরিয়েবল তৈরি করতেছি x1 আর y1 তৈরি করে জিসিডি যখন আমরা বের করতে চাই তখন আমরা কি করি, পরের ধাপে তো যাই, আমরা কি করতেছি পরের ধাপে সেই 57 আর 24 এর সাথে x1 আর y1 কে পাঠাচ্ছি। তুমি জিনিসটা লক্ষ্য করে দেখো, এই যে আমি যখন এই যে এই ধাপে আসিলাম, তো আমি যখন এই ধাপে আসলে এই x1 মানে x আর y এর মান পাচ্ছি না, আমরা কি করতেছি নতুন একটা ফাংশন কল করতেছি না, নতুন ফাংশনে কিন্তু a আর b এর মান পাঠাচ্ছি না, তখন আমরা কি পাঠাচ্ছি b আর a মডুলাস b, মানে জিসিডি বের করার সময় যখন একটা ফাংশনের জন্য যখন আমি জিসিডি এর মান পাচ্ছি না, আমি কি করি ওর থেকে ছোট মান যেটা b আর a মডুলাস b কে পাঠাই নতুন ফাংশনে, পাঠানোর সময় আমরা কি করতেছি x1 আর y1 নতুন দুইটা ভেরিয়েবল তৈরি করে ওই দুইটা ভেরিয়েবলকে পাঠাচ্ছি। আমরা কোনোভাবে আশা করতেছি যে এই x1 আর y1 কি করবে, এই x1 আর y1 এই দুইটা এর ছোট যে ভ্যালুগুলো আছে তার জন্য উত্তরটা বের করে নিয়ে আসবে, নিয়ে আসে আমাকে দিবে। ওই ছোট ভ্যালুর জন্য উত্তরটা যখন আমার জানা থাকবে, আমি x1 আর y1 থেকে কিসের মান বের করব, x এর মান আর y এর মান বের করব। আমরা যদি এটাকে আরো একটা নিচে ধাপে নিয়ে যাই তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে যে এর ধাপ থেকে এখানে আসলো যে ইজিসিডি অফ কততে যাচ্ছি আমি 24 9, দেন যাচ্ছি ইজিসিডি অফ কত পাচ্ছি আমরা এখানে 9 6, দেন ইজিসিডি অফ 6 3, দেন ইজিসিডি অফ 3 0। তো যখন এখানে আসবে এই যে 3 0 তো যখন চলে আসবে ইজিসিডিটা, তখন কি হবে, তখন আমরা এক্স এর মান পাবো আর ওয়াই এর মান পাবো, সমস্যা নেই। এই এক্স এর মান ওয়াই এর মান যখন আমরা সেট করে দিব, দিয়ে যখন চলে আসবো, এই এক্স এর মান ওয়াই এর মান রিটার্ন করার পরে ফাংশনটা এখানে আসবে। মনে করো যে এই যে মানটা এখানে গেলে কি এক্স আর ওয়াই এর মান পাচ্ছি না আমরা, বুঝতে পারতেছো যে যখন এই কলটা হবে, যখন বির মান 0 হবে তখন তো আসবেই বেস কেসে, তো এই বেস কেসের ক্ষেত্রে তো আমরা এক্স এর আর ওয়াই এর মান সেট করে দিচ্ছি না, বুঝতেছো তোমরা এটা, যে বেস কেসে এক্স এর মান আর ওয়াই এর মান সেট করতেছি। এখন কথা হচ্ছে সবচেয়ে বড় ট্রিকি জিনিস, এই বেস কেসে এক্স এর আর ওয়াই এর মানটা যখন আমরা রিটার্ন করতেছি, সেইটা এই ফাংশনে যায়া এখানেও কি এক্স এর মান আর ওয়াই এর মান হচ্ছে না কি হচ্ছে সেটা বলো। x1 আর y1 এর মধ্যে হচ্ছে। হ্যাঁ, কারণ কি এই যখন এই এক্স টা আর ওয়াই টা রিটার্ন করতেছে, আসলে এই এক্স ওয়াই সেটা কোথায় থেকে কল হচ্ছে বলতো, সে তার আগের ফাংশন থেকে যখন কল হচ্ছে, মানে এই এক্স এর মান আর ওয়াই এর মানটা যে ফাংশন থেকে কল করতেছে, যে ফাংশন ওকে কল করতেছে সেই ফাংশনের মান কত সেটার x1 আর y1 এর না, মানে x1 আর y1 বলতেছে আমাকে মান আনো, মানে আমাকে মান এনে দাও, কিন্তু এই x1 আর y1 এর মান যখন নেক্সট ফাংশনে কল হচ্ছে সেই মানটাই যে x1 কোথায় যাচ্ছে x এ, y1 কোথায় যাচ্ছে y। তো যখন এই মান দুইটা রিটার্ন হচ্ছে তখন কার কাছে আসতেছে, এই x এর মান আসতেছে x1 এর কাছে, y এর মান আসতেছে y1 এর কাছে। তো তার মানে এই x এর মান আর y এর মান যখন আমরা আগের ফাংশনে পাঠাচ্ছি তখন আসলে কার কাছে যাচ্ছে, x1 এর কাছে যাচ্ছে আর y1 এর কাছে যাচ্ছে। তো এই ফাংশনটা ডি যখন কল হচ্ছে, এই ডি কল হওয়ার পরের লাইনে অলরেডি x1 এর একটা মান অ্যাসাইন হয়ে গেছে আর y1 এর একটা মান কি হয়েছে, অ্যাসাইন হয়ে গেছে। কেমনে অ্যাসাইন হয়েছে, এই ফাংশনের মধ্যে আমরা এই দুইটাকে পাঠিয়ে দিছিলাম না, বুঝতে পারছো আমার কথাটা? আমি আবার বলার চেষ্টা করি, তুমি একটা ফাংশন থেকে x1 আর y1 বলে একটা ফাংশনকে কল করছো, ওই ফাংশনটা যখন কল হচ্ছে সবার শেষে সে এই দুইটা মান পাচ্ছে, পাওয়ার পরে ওই আবার রিটার্ন করতেছে, রিটার্ন করার পরে এই যে এখানে আসে, মনে করো যে ডি তে অলরেডি x1 আর y1 এর মান আমরা পাচ্ছি, তার মানে কি আমরা x1 y1 পাইছি। এখন আমার খালি কি করতে হবে, যে এই ফাংশনে x1 y1 আর এই ফাংশনের নিজেরও তো একটা x আর y আছে না, দেখো প্রত্যেকটা ফাংশনেরই নিজের একটা এক্স আছে, নিজের একটা ওয়াই আছে, আবার নিচে একটা x1 আছে y1 আছে। আমাদের খালি কি করতে হবে, এই x1 আর y1 থেকে কিভাবে আমরা নিজের x আর নিজের y বের করব এটাই বের করতে হবে। প্রত্যেকটা ফাংশনের জন্য x1 y1 এর মান মানে কি, তার আগের ফাংশনের x আর y এর মান। ধরো সবার শেষে যে ফাংশনটা সেখানে x এর মান y এর মান পাইছি, এই x y এর মান উপরে আসে x1 y হবে, এইটাকে আমরা সামহাউ আবার x y এ রূপান্তর করব। এই x y আবার উপরের ফাংশনের জন্য কোথায় যাবে, এই যে x1 এ y1 এ যাবে, এখান থেকে আমরা আবার এই ফাংশনের x আর y বের করব, আবার এই ফাংশন থেকে সেম ভাবে এটা কোথায় যাবে, x1 এ y1 এ যাবে, এই ফাংশন থেকে ক্যালকুলেট করে আবার x y বের করব, আবার সেম ভাবে এটা কোথায় যাবে, এখানে যাবে x1 এ
y1 এ, এখান থেকে আবার আমরা হিসাব করে x1 y1 বের করব, হিসাবটা আমি দেখাচ্ছি। দেন এখান থেকে আবার x1 y1, দেন এখান থেকে আমরা কি পাবো x আর y। আর আমরা চাচ্ছি কি এই ফাংশনেরই xy বের করতে যাচ্ছি না। জি ভাই। তো এই যে রিকারশন কলটা, এইটা আমি যতই বলি না কেন তোমাদের দিন শেষে কি করতে হবে, খাতায় একটু চেষ্টা করে দেখতে হবে, তাছাড়া হয়তো তোমাদের দেখা যাবে 50% বা 70% এই সমস্যাটা থাকবে। তো এখন আমাদের ট্রানজিশনটা কোথায় দরকার, এখন আমাদের মেইন ট্রানজিশন যেটা দরকার সেটা হচ্ছে এই যে এই দুইটা লাইন, মানে আমাদের তো এই কয়টা হইলো, আর এইটা রিটার্ন তো খালি জিসিডি রিটার্ন করতেছে। তার মানে আমাদের দরকার কি, একটা ফাংশনের ভিতরে যখন x1 আর y1 এর মান পাচ্ছি, ওইটাই থেকে কেমনে আমরা x আর y এর মান পাচ্ছি, এইটা আমাদের বের করতে হবে। তো এইটা বের করার যে উপায়টা সেটা আমরা এখন দেখবো, যে কিভাবে x আর y থেকে x1 আর y1 আনবো। তো এটা বোঝার জন্য ফার্স্ট স্টেপের ক্ষেত্রে কি x1 আর y1 এর মান থাকবে ফার্স্ট স্টেপে? ফার্স্ট টাইপে যে আমরা x1 y1 পাবো সেটা কি হবে বলতো? ও আমি কাটে দিছি, সরি। ফার্স্ট টাইপে যেটা x1 তার y1 আগে হবে, স্টেপের xy, দেখো ফার্স্ট টাইপে যে তার আগে এইটা স্টেপের পাবো, xy। এটা এটা হ্যাঁ, সেটা হচ্ছে তার এই স্টেপের xy। তো আমরা তো চাচ্ছি না যে 57 আর 24 সাথে কত গুণ করলে আসতেছে, আমরা চাচ্ছি কি এই যে 81 আর 57 এর সাথে, সেই জন্য আমরা এখান থেকে আবার এখানে আসবো, বুঝছো? গুলাই ফেলছে। আচ্ছা ভাইয়া, বুঝছি। আর ভুলাই ফেলছে। আচ্ছা আমি আবার প্রথম থেকে একটু বলার চেষ্টা করি জিনিসটা, এটা একটু ট্রিকি, বুঝছো? এটা একটু বুঝতে, রিকারশনে এমনি রিকারশন ট্রিক হয়, আর এই রিকারশনে আমরা দুইটা কাজ করতেছি, একটা কি করতেছি, জিসিডির জন্য নিচে নামতেছি, ইজিসিডির জন্য নিচ থেকে উপরে উঠতেছি। তো এটা আমরা আবার বোঝার চেষ্টা করি জিনিসটা। তো আমরা যেটা করব, আচ্ছা আমি নেক্সট স্টেপটা বুঝাই, এইটা থেকে তোমরা বুঝতে পারো। তো যেটা হচ্ছে যে ধরো তুমি এরকম ধরতে পারো যে আবার আগের উদাহরণে যে জিসিডি অফ 81, 57, আর হচ্ছে তারপরে কোথায় যায় জিসিডি অফ 57, আর এমন মাউস পাইছে আজকে আল্লাহ 24। তো আমরা এখানে ধরে নেই এইটা হচ্ছে কত, 81 হচ্ছে এ আর 57 হচ্ছে বি, আর আমাদের দরকার কত এক্স আর ওয়াই, মানে এ এক্স বি ওয়াই হওয়ার জন্য। তো আমরা এর সাথে এক্স চাচ্ছি একটা, আর বির সাথে ওয়াই চাচ্ছি একটা। তো আর দেন নেক্সট এইটা আছে যেটা, সেটা আমরা এরকম করে ধরে নিতে পারি যে এটা হচ্ছে a1, মানে 57 হচ্ছে a1, আর এটা হচ্ছে b1, আর এর সাথে আমাদের দরকার x1, আর এর সাথে দরকার আমাদের কত y1। তো আমাদের এই এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে, যে এটা কিভাবে এদের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়। তো এর জন্য আমাদের আবার জিসিডি তে ফেরত যাইতে হবে, যে আসলে বলতো এ আর a1 আর বি আর b1 এর মধ্যে কি কোনো সম্পর্ক তৈরি করা যায়? ভালো করে চিন্তা করো, জিসিডি যখন আমরা বের করি তখন এর মান কত হবে বলতো, a1 ইকুয়াল টু কত বলতো দেখি, এই যে a1 ইকুয়াল টু কত, হ্যাঁ a1 ইকুয়াল টু বি। কারণ কি জিসিডি যখন বের করি আমরা কি করি, এই এ জিসিডি অফ এ বি ইকুয়াল টু কত লিখি, জিসিডি অফ এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, আর এটা যদি a1 হয় b1 হয়, তখন সব সময় কি হয়, এই যে এটা এখানে আসে না, বুঝতেছো তো, বিটা a1 এর কাছে আসে, তাহলে a1 ইকুয়াল টু বি। আর এই b1 কত হয়, b1 টা কত, b1 টা হয় কি, এই যে 81 কে কত দিয়ে মোড করি আমরা, বি দিয়ে। হ্যাঁ, তো a মডুলাস 57 বি দিয়ে। তো এই দুইটা হচ্ছে আমাদের একটা লাকি জিনিস, এই দুইটা জিনিসকেই আমরা ইউজ করে এই x1 x থেকে x1 এ কিভাবে আসতে হয়, y থেকে y1 এ কিভাবে আসতে হয় সেটা করব। তো এখন আমরা এই জিনিসটা একটু ভালো করে লিখে রাখি, যে আমরা জানি a1 ইকুয়াল টু b আর b1 ইকুয়াল টু a মডুলাস b। দেন এটা তোমরা দেখো, ভালো করে চিন্তা করো এটা ট্রানজিশনটা কোথায় থেকে কোথায় হচ্ছে, এটা একটু সময় নিয়ে শিখতে হবে। তোমরা এটা শেখার পরে দেখবা কি 2 মাস পরে আবার ভুলে গেছো, যদি না করো। কোন কাজে ব্যবহার হয় সেটা বুঝতেছি না। ইজিসিডিটা
জি ভাইয়া। কোড করতে যখন যাবা না তখন দেখবা কি বি নাম্বার প্রবলেম, সি নাম্বার প্রবলেমে দেয়া থাকতে এমন কিছু যে ধরো তুমি এটা করছো, ধরো তুমি ওইটা করছো, ওইটাকে যখন ইকুয়েশনে ফেলতে যাবা দেখবা আমার দেখা সবচেয়ে বেশি জিনিস হচ্ছে এরকম যে তুমি দুইটা মান জানো এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু সি বা জিসিডি অফ সি, এরকম অনেক পাবা, বুঝছো? আর ওই যে মডুলার ইনভার্স, ওইখানে তো মডুলার ইনভার্সে তো তোমার ওই প্রাইম ছাড়া অনেক কিছুই দিতে পারে না, তো তখন তো এই কারণে এই দুটাতে ইউজ হয়। তো এই এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু জিসিডি অফ বি এটা পাবা ধরো 30% ক্ষেত্রে, আর 70% ক্ষেত্রে ওই যে মডুলার ইনভার্স ইউজ করবা তোমরা। জি ভাইয়া। আচ্ছা, এখন তাহলে আমরা আসি যে এই দুটো ইকুয়েশন থেকে আমরা কোথায় যাব। তো আমরা a1 b1 থেকে কি কোথায় যাব? আমাদের এরকম একটা ইকুয়েশন আছে যে a1 x1 প্লাস b1 y1 ইকুয়াল টু gc। দেখো আমরা যখন পিছন দিকে যাচ্ছিলাম আমাদের 3 কিন্তু সবসময় সমান থাকতেছিল না, মনে আছে? আমি যখন নিচ থেকে উপরে যাচ্ছিলাম 3 ইকুয়াল টু এত, 3 ইকুয়াল টু এত উপরের দিকে উঠতেছিলাম, মানে জিসিডি টা তো সবসময় ঠিক থাকতেছে, জিসিডির মান কোনো চেঞ্জ আসতেছে না, ঠিক না? দাঁড়াও তোমাদেরকে আমি আবার বোঝানোর জি চেষ্টা ভাইয়া। করি যে a1 আর b1, তো তোমরা আবার দেখো ax প্লাস by ইকুয়াল টু জিসিডি অফ ab। এখন কথা হচ্ছে এই দুটো ইকুয়েশনে এই দুটো সমান, জিসিডি অফ a1 b1 আর জিসিডি অফ ab। এইটা কেন, কি জন্য, বুঝতেছো? না বুঝলে a1 বলতে সমান b, তারপরে b1 সমান a% b লিখছি কারণ না? আমরা অলরেডি জিসিডি টাকে সমান করে নিচে নামতেছি, আমাদের যেটা কোড এটা তো আসলে a1 b1 আলাদা না, ঠিক না? ab যেটা করতেছি আমরা আসলে কি করতেছি, আমরা আসলে জিসিডি টাকে সেম রাখাই তো নিচে নামতেছি, সেই জন্য এই দুটো আসলে সমান। ভাইয়া। যেটা আমি করতেছিলাম ওই যে 3 ইকুয়াল টু নিচ থেকে ওঠার জন্য এত ইকুয়াল টু এত, এত ইকুয়াল টু এত যাচ্ছিলাম, তো যদি এই দুটো সমান হয় আমাদের সামহাউ তাহলে কি বের করতে হচ্ছে শুধুমাত্র, তো আমি এটা কাটি, আমি জাস্ট চাচ্ছি কি যে ধরো এটাও বাদ দিলাম, যে এখানে শুধুমাত্র জি লিখি বোঝার সুবিধার্থে, এখানে শুধুমাত্র জি লিখলাম। তো আমার দরকার হচ্ছে কি এই যে x1 y1 থেকে কিভাবে x আর y এর মান বের করতে পারবো, তো এটা বের করতে হবে আমাদের, ঠিক না? যে আমাদের কাছে জি ভাই। x1 y1 আছে, আমাদের ইকুয়েশনে এই যে আমরা x1 আর y1 যে এই ফাংশনটা কল হইছে, এই ফাংশনটা কি করছে আমাদেরকে x1 আর y1 এর মান কোনোভাবে বের করে দিছে। এখন আমি এই x1 আর y1 থেকে কি করব, এই x আর এই y এর মান বের করব। তো এইটা এখন কেমনে করতে পারি সেটা আমরা দেখি, যে আমাদের ইকুয়েশনটা হচ্ছে a1 x1 প্লাস b1 y1 ইকুয়াল টু g। তো এখন এখানে আমরা জানি কি a1 ইকুয়াল টু কত, a1 ইকুয়াল টু কত, এটা মনে নাই? এই যে 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন, তাহলে বি ছিল। নেক্সট স্টেপে এসে এটা বি হবে আর ওটা এ নট বি। তো a1 সমান যদি b হয় দেন এই যে a1 এর নেক্সট স্টেপে এটা কত হচ্ছে b x1 প্লাস b1 ইকুয়াল টু কত, a মডুলাস b, b1 ইকুয়াল টু a মডুলাস b y1, আর এই পাশে তো জি জি। এখন আমাদের কাজ হচ্ছে কি আমরা x1 আর y1 এর ক্ষেত্রে যে জিনিসটা করার চেষ্টা করব সেটা হচ্ছে তুমি ভালো করে চিন্তা করে দেখো এই মডুলাসটাকে আমরা কি করতে পারি। গত ক্লাসটা আমি নিছিলাম লাস্ট কালকে, গতকালকে তো বোধহয় নাইমুল নেয়নি তোমাদের ক্লাস, ঠিক না, কোনো সমস্যার কারণে। তো ওই ক্লাসে আমাকে একজন বুঝাইছিল এই মডুলাসটা কিভাবে লেখা যায়। এই মডুলাসটা আমি একটা জিনিস লিখতেছি, তোমরা এটা দেখো, দেখে বলো কি এইভাবে লেখা যায় না। এখন বলো এটা কি লেখা যায়? জি ভাইয়া। জি ভাইয়া, লেখা যায়। এটা কি করতেছে, আমি ভাগশেষ বের করতে যাচ্ছি। ধরো 5 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়, 5 মডুলাস 2 ইকুয়াল টু 1। তো আমি যদি এটা কি করি, এটা কি এটার মানে এইটার এই চিহ্নটা তো বোঝো সবাই, ঠিক না? ইন্টিজার প্রিসিশন বাদ দিচ্ছেন। হ্যাঁ, আমি কি করতেছি প্রথমে 5 লিখতেছি, ধরো এর মান হচ্ছে 5 আর বি এর মান হচ্ছে 2, তো 5 মডুলাস 2 ইকুয়াল টু 1। তো এটা কিভাবে কাজ করবে দেখো, 5 বিয়োগ 5 বাই 2 কত হয়, 5 কে 2 দিয়ে ভাগ করলে হয় 2, 2 এর সাথে আবার 2 গুণ করলে হয় 4, তাহলে 5 বিয়োগ 4
আমরা পাচ্ছি কত 1। তার মানে এটা আসলে এই যে মডুলাসটা আর এটা যে আলাদা না, এটা কি কেউ বুঝতে পারতেছো না? এটা বুঝতে কি কারো সমস্যা হচ্ছে যে আমি a মডুলাস b কে যে এই লাইনে লিখছি? ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা হ্যাঁ, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্মুলা। ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা তো এখন আমরা এটাকে আরো ভাঙাই। এটা ভাঙালে কি পাবো? যে b x1 প্লাস a y1 বিয়োগ a বাই b ফ্লোর b y1 ইকুয়াল টু g। দেন আমরা যদি এখন আলাদা করি, একটু সাজায় লিখি, তাহলে সাজায় লিখলে আমরা কিভাবে লিখতে পারি যে এই a1টা a y1টাকে সামনে নিলাম, ধরো a y1 থাকে কত আর প্লাস b x1 বাই a বাই b b y1 ইকুয়াল টু g। দেন আমি যদি এখান থেকে a y1 প্লাস b কমন নেই, পাই হচ্ছে x1 বিয়োগ a বাই b, b যেহেতু কমন নিচ্ছি y1 ইকুয়াল টু g। এখন কথা হচ্ছে এই ইকুয়েশনটা বের করে আমাদের হইলটা কি? আমরা তো x1 আর y1 ঠিকই আছে, কিন্তু আমরা একটু যদি ভালো করে লক্ষ্য করি, এখানে কিন্তু a1 আর b1 নাই, এটা কি আছে? a আর b আছে। a y1 প্লাস b সামথিং ইকুয়াল টু g। এখন আমরা এটা কার সাথে তুলনা করব? a x প্লাস b y ইকুয়াল টু g। এই ইকুয়েশন থেকে দুইটাকে কম্পেয়ার যদি করি, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে বলো তো? এই ইকুয়েশন x হচ্ছে y1 আর y হচ্ছে x1 মাইনাস দেখো এখন এখানে ফ্লোর হচ্ছে অফ a বাই b y ইকুয়াল টু ইনটু y1 x1 বিয়োগ a বাই b ইনটু সরি y1 টু সরি আমার লেখা এরকম করে বাদ দিতে হবে y1। তো এটা তো আমরা কি x এর মান পাইলাম আর y এর মান পাইলাম। জিনিসটাকে আরো ছোট করে তোমাদের আলটিমেটলি জিনিসটা দেখানোর চেষ্টা করি আমি। তো আমরা ইকুয়েশনটা শুরু করছিলাম কোথায় থেকে? a1 x1 b1 y1 টু g। দিন শেষে আমরা কম্পেয়ার করলাম কার সাথে? ax প্লাস by ইকুয়াল টু g। তাহলে x এর মান কত পাচ্ছি আমরা? y1, আর y এর মান পাচ্ছি কত? x1 বিয়োগ a বাই b, আর হচ্ছে এটাই। তো এখানে জিনিসটা ভালো করে দেখো, আমাদের তো x y1 এরও মান জানি, x1 এরও মান জানি, আর বাকি সবই জানি। তো আমি দিন শেষে যেটা করতেছি সেটা কি দাঁড়াচ্ছে দেখো, x ইকুয়াল টু y1 যেটা আমি এখানে পাইছি, x ইকুয়াল টু y1। দেন আমি লিখছি x ইকুয়াল টু y1, y ইকুয়াল টু কত হচ্ছে? y ইকুয়াল টু x1 বিয়োগ a বাই b দেন y1। এখানে লিখছি x ইকুয়াল টু x1 ইকুয়াল টু বিয়োগ y1 সামনে দিছি, এটা যদি আমি হুবহু এইভাবে লিখতে যাই। এখন কথা হচ্ছে আমি এখানে যে ইয়ে দেয় নাই, মানে এই ফ্লোরিংটা দেই নাই, এটাকে ফ্লোরটা আসলে দেওয়ার প্রয়োজন আছে? না ভাই, কারণ এটা অটোমেটিক কি হবে, ইন্টিজার ডিভিশন হইলে ফ্লোরিংটা এমনি হয়ে যাবে। তো আলটিমেটলি এইটাই হচ্ছে কোড। এখন ওভারঅল বুঝতে গেলে তোমাদের যেটা বুঝতে হবে যে এটা কিভাবে কাজ করতেছে, তোমাদের পুরাটা খাতায় নিতে হবে, বুঝছো? পুরাটা খাতার উপরে নিয়ে দেন প্রথম থেকে শেষ পর্যন্ত চলতে হবে। দেখো তো কোডটা অনেক ছোট ছোট না, কিন্তু এই কোডের ভিতরে ওই যে একই সাথে তোমার হচ্ছে স্ট্যাকে কল হয়ে নিচে আসতেছে, আবার নিচ থেকে উপরে যাচ্ছে, এই কারণে সমস্যাটা হচ্ছে। তো আসলে এত কিছু লেখার পরে আমরা আসলে জিনিসটাকে দেখি কাজ করতেছে না। তো আমরা ধরো চিন্তা করতে পারি আমাদের এলএল x ইকুয়াল 0 দিলাম, ধরো x y, দেন আমরা কি বের করতে যাচ্ছি? আচ্ছা আমার একটা কাজ করতে হবে, এই ইজিসিডি কে আগে অফ করতে হবে। ইজিসিডি অফ কত কল করতে পারি আমরা? 81 57 x আর y। x এর মান কত জানেন? দাঁড়াও সেটা বলতেছিলাম। আচ্ছা ও দেখছো আমি ভুল কোথায় করছি। এক্স ওয়াই এর মান প্রথমের দিকে এরকম থাকলেও কি সমস্যা হয় নাকি সেটা আমি আগে দেখাই তোমাদের। এখন কথা হচ্ছে
এক্স ওয়াই এর মান প্রিন্ট করার চেষ্টা করব। -7 আর 10 বুঝতে পারতেছো? এটাই কিন্তু আমাদের ছিল, মনে আছে তোমাদের? জি ভাইয়া। -7 আর 10 আসছে এক্স ওয়াই এর মান। এখন কথা হচ্ছে আমি এক্স ওয়াই এর মান না দেওয়ার কারণেও কোনো হচ্ছে গার্বেজ ভ্যালু বা কোনো ইয়ে না আসে, উত্তরটা ঠিক আসতেছে কেন কেউ বলতে পারবা? আমার এখানে কোথাও গুণ করে না, আমি সবসময় অ্যাসাইন করছি একটার সাথে। কারণ কি কি আমাদের বলছেন একটু কোশ্চেনটা আবার বলেন তো। আমরা তো অ্যাড্রেস পাঠাইছি না, আমরা যেহেতু যখন x, স্ট্যাকের y এর কাজগুলো মানে মানে কোনো কিছু ব্যাকওয়ার্ডে হচ্ছে। আচ্ছা আমি প্রশ্নটা আবার বলি, সবাই শুনুক তাহলে। এক্স ওয়াই এর মান কোনোটাই দেই নাই আমি, এক্স ওয়াই এর মানটাকে আমি পাঠাইছি ইজিসিডি তে, সে সামহাউ একটা নির্দিষ্ট মান নিয়ে চলে আসছে। কিন্তু আমরা জানি যদি একটা মান অ্যাসাইন না করি, না করে কোনো হিসাব নিকাশ করি, যোগ বিয়োগ করার চেষ্টা করি, তাহলে গার্বেজ ভ্যালু আসতে পারে। তো এখানে কি ওরকম করে একটা পজিশন আসতেছে নাকি যেখানে এক্স ওয়াই এর মান অ্যাসাইন না হইতেই হিসাব নিকাশ মানে যোগ বিয়োগ গুণ ভাগ হচ্ছে? না ভাই এটা ব্যাকট্র্যাক করতেছি না, এসান হচ্ছে তো এটা রিকারসিভ কল হচ্ছে না, রিকারশনটা তো পিছন দিকে আসবে না, তো ব্যাক ট্র্যাকিং হচ্ছে ভাই। যেহেতু X আমরা প্রথমে ইজিসিডি টা আসলে কি জিসিডি থেকে আসতেছে না, তো ইজিসিডি যখন SKS জিসিডি তে তো- যাচ্ছে, জিসিডি টাতে কখন এক্স ওয়াই এর মান প্রথম অ্যাসাইন হচ্ছে আমরা যদি এই কোডটা দেখি, আসলে প্রথমে এই লাইনটা কখন রান হবে তোমরা জানো? এই লাইনটা কখন প্রথম রান হবে, মানে এই লাইনটা, যখন এই লাইনটা তো যখন সবসময় রান B হচ্ছে, equal to 0 এই হবে দুইটা লাইন, এই দুইটা লাইন কখন রান হবে বলতে পারবা? আবার একদম লাস্টে যখন শেষে, zero একদম হবে, শেষ ভাইয়া। নোটটাতে। আমি যদি নোট হিসাবে চিন্তা করি একদম শেষ নোটটাতে আর কি, প্রথমে মানে কি হবে base এই কোডটা, case টা যখন প্রথমে return যখন করব, ইজিসিডি কল হবে, মানে রিটার্ন কল করব। হওয়ার পরে এখানে এইটা কল হবে, কল হয়ে যখন এখানে আসে এই জায়গা থেকে কিন্তু নতুন একটা ফাংশন কল হবে। তার মানে কি এই লাইনটাতে আসলে আসবেই না। আবার এই লাইনটা থেকে আবার যখন এখানে আসবে, শুরু থেকে চলতে চলতে এই লাইনে গিয়ে কি হবে, আবার নতুন একটা ফাংশন কল হবে। তার মানে আলটিমেটলি কি এই লাইনে আসতেছে না কোডটা। কখন এই লাইনে আসবে? যখন চলতে চলতে এমন একটা সময় আসবে যখন এই যে বি ইকুয়াল টু 0 হবে, তখন দেখো আমি অলরেডি এক্স এর মানও কিন্তু অ্যাসাইন করছি, ওয়াই এর মান কি করে ফেলছি, অলরেডি অ্যাসাইন করে ফেলছি। করার পরে যখন রিটার্ন করতেছি তখন কি হবে, এই যে ডি তে চলে আসবে। আর ডি তে যতক্ষণে চলে আসছে, মানে ডি এই লাইনটা যখন শেষ হবে, ততক্ষণে এক্স এর মান আর ওয়াই এর মান অলরেডি অ্যাসাইন হয়েছে। আর এক্স এর মান ওয়াই এর মান অ্যাসাইন হয়ে যখন ওটি রিটার্ন করতেছে, সেটা কার মধ্যে আসতেছে, x1 আর y1 এর মধ্যে। তার মানে কি যতক্ষণে আমি এই লাইনে আসবো ততক্ষণে অলরেডি x1 আর y এর মান আমি অলরেডি একটা পাই যাব না? এইটাই হচ্ছে রিটার্ন তো এ হচ্ছে না, রিটার্ন তো এ হচ্ছে মনে হয়। রিটার্ন এটা এ তো হচ্ছে একটা আসলে রিটার্ন ওইভাবে রিটার্ন না, আসলে যখন আমি দেখো এই যে পাস বাই রেফারেন্স পাঠাচ্ছি না, এই ফাংশনের কাজটা যখন শেষ হচ্ছে তখন অলরেডি পাস বাই রেফারেন্স মানে ওই জায়গাটায় চেঞ্জ হয়ে থাকতেছে। বুঝতে পারতেছো? ধরো আমি তোমাকে একটা ভেরিয়েবল তো বক্সের মতো, তো ধরো যখন আমি এই মানটাকে x1 আর y1 কে যখন পাঠাচ্ছি নতুন ফাংশনে, x আর y এ পাঠাচ্ছি, তখন আসলে যখন রেফারেন্স পাঠায় তখন কি করে, নতুন ভেরিয়েবল পাঠায় না, সেম ভেরিয়েবলেরই ঠিকানা পাঠায় দেয় যে আমি তোমাকে এই ভেরিয়েবলের ঠিকানা দিচ্ছি, তুমি যখন কোনো মান রাখবার ওই ঠিকানায় মান রাখবা। তো যখন নতুন নতুন ফাংশন কল হওয়ার পরে যখন x এর মান 1 হচ্ছে আর y এর মান 0 হচ্ছে, এই x টা আসলে কার ঠিকানা জানো? এই x টা হচ্ছে এই x1 এর ঠিকানা। মানে তুমি এই x এর মধ্যে যদি 10 লেখো, তাহলে এই x এর মধ্যে 10 রাখা মানে কি এই x1 এর মধ্যে 10ই রাখা। মানে রেফারেন্সটা কি রকম, রেফারেন্সটা বোঝানোর জন্য এরকম করে লেখা যায় যে এটা একটা বক্স, এটা একটা ভেরিয়েবল। তো ভেরিয়েবলের তো একটা হার্ডওয়্যারের নাম নেম থাকে, মানে অ্যাড্রেস নেম থাকে, সেটা হচ্ছে এরকম x1 3 2 4 7 5 2, এটা হচ্ছে একটা হার্ডওয়্যারের অ্যাড্রেস যেটাকে বলা হয়। তুমি কি করছো, সেই ভেরিয়েবলের নেম দিছো x, ঠিক না? তো এই ভেরিয়েবলের মানে আগের নাম ছিল হচ্ছে x1। তো তুমি যখন এই ভেরিয়েবলটাকে অন্য কারো কাছে পাঠাচ্ছ, তুমি বলতেছো যে আচ্ছা তোমাকে আমি এই অ্যাড্রেসটা দিয়ে দিলাম, তুমি মাল জিনিসপত্র রাখবা এই ঠিকানায়, কিন্তু তুমি নতুন নাম দিতে পারো, সেটার নাম দিলা কি তুমি x1। তো এখানে ধরো প্রথমে ছিল হচ্ছে 2, তো এই যে যার কাছে x1 আছে সে কি করলো, এই 2 কাটে এখানে কি রাখলো, 3 রাখলো। তো এই যখন এখানে 3 রাখবে, x কি এখানে 2 দেখতে পাবে আর নাকি x ও 3 দেখবে, কারণ দুই তো আপনার একটাই। কথা বুঝতেছি না। জি ভাইয়া লাইক করতেছিল ভাইয়া। আপনার কথাগুলো এতক্ষণ মিউজিক আকারে আসছিল। আচ্ছা এখন ক্লিয়ার আসতেছে? এখন ক্লিয়ার। আচ্ছা আমি যেটা বুঝাইতে চাচ্ছি, এখন তোমার clear। যখন রেফারেন্স আকারে যখন একটা ফাংশন কল হচ্ছে, মানে আমি যখন এই ফাংশন থেকে রেফারেন্সটা কল করতেছি, মানে এই যে x1টা যখন পাঠাচ্ছি, তখন হচ্ছে কি একই ভেরিয়েবল থাকতেছে, তার মেমোরি অ্যাড্রেস এক, মানে একই জায়গা,
কিন্তু নাম হচ্ছে আলাদা। আমি যখন নতুন ফাংশনে পাঠাচ্ছি বলতেছি কি ভেরিয়েবল এইটাই, বক্স এইটাই, তুমি এই বক্সটাকে x1 হিসেবে ইউজ করো, কিন্তু আলটিমেটলি এই বক্সটা কিন্তু xই। ধরো একই বক্সের নাম যদি আমি এখানে আরেকটা দিলাম p, তো কোনো একজন ধরো তুমি বা তোমাদের কোনো একটা ফ্রেন্ড দেখলো সে p তে সে আসে এখানে 30 রাখলো, তো যদি সে এটাকে p হিসেবে 30 রাখে, মেমোরি অ্যাড্রেস 1, যার কাছে x নামে আসে সে কি এই এক্সটা যদি প্রিন্ট করে তাহলে কি পাবে? 30 পাবে না? আবার যে x1 যদি এটাকে 30 চেঞ্জ করে 50 করে দেয়, তাহলে p x সবাই কি 50 দেখতে পাবে না? বুঝতে পারতেছো আমার কথাটা? জি ভাইয়া। এটা হচ্ছে পাস বাই রেফারেন্স, তোমরা হয়তো এই সি প্লাস প্লাসে পড়ছো, এটা হচ্ছে সেই রেফারেন্স। তো যখন এই ফাংশনটা মানে কাজ শেষ করতেছে ততক্ষণে এই ফাংশনে x1 আর y1 এর মান অলরেডি চলে আসতেছে। কিভাবে চলে আসতেছে? এই যে তার আগের ফাংশনে x আর y যেহেতু মান অ্যাসাইন হচ্ছে, এই x আর y এর মানটা কত দেখো তো, এই যে x আর y এই ফাংশনটাকে কে কল করতেছে? x1 আর y1 না? এই যে দেখো তো, d যাচ্ছে a তে, a মডুলাস b যাচ্ছে b তে, x1 যাচ্ছে x এ আর y1 যাচ্ছে y। ভালো করে দেখো, এইটা হচ্ছে শুধুমাত্র মান, এটা হচ্ছে পাস বাই ভ্যালু, আর তার এখানে কি আছে? এম্পারসেন্ট আছে। এই এম্পারসেন্টটা হচ্ছে পাস বাই রেফারেন্স, মানে কি তুমি অ্যাড্রেসটা ঠিকই রাখবা, নাম পরিবর্তন করে নিতে পারো। এই যে পাস বাই রেফারেন্স করার কারণে এই কাজটা হচ্ছে। তো এই দুইটা লাইন যেহেতু তোমরা বুঝলা, তাহলে তোমাদের আপাতত আর কোনো সমস্যা হওয়ার কথা না। তোমাদের ওভারঅল আবার কি করতে হবে? পুরো জিনিসটা আবার রান করায় করায় দেখতে হবে। না ভাইয়া, রিগ্রেশনের পার্টটা বুঝছি, কিন্তু আমার কথা হচ্ছে যে মানে x আর কে যে 1 ধরছি আর y কে যে 0 ধরছি, এটা কি মানে ভাই প্রুফ এজন্য মানে এই জিনিসটা? হ্যাঁ, এটা বাইরে দেখাইলো না। এইটা আচ্ছা আমি তোমাকে আবার দেখাচ্ছি। আচ্ছা এটা হচ্ছে জিসিডি অফ, আমরা যেটা করতেছিলাম 81 57 না? তো এইভাবে যখন নামতেছি আমরা শেষ দিকে, আবার জিসিডি অফ লাস্ট স্টেপটা দেখাইলে মানে কি করলে? লাস্ট স্টেজটা ছিল এরকম যে জিসিডি অফ 3,0, ঠিক না? তো আমরা শেষের স্টেপে যেটা করতেছি, শেষের স্টেপে আমরা ধরে নিচ্ছি যে জিসিডি তো 3 আসলো, আলহামদুলিল্লাহ। আমাদের যেটা দরকার ছিল এরকম যে ax প্লাস by ইকুয়াল টু জিসিডি অফ a b। তো আমরা জিসিডি আলহামদুলিল্লাহ পাইছি, সেটা কত? 3। তো আমাদের এখানে কি করতে হবে? একটা সর্বনিম্ন একটা সমীকরণ তৈরি করতে হবে, যে সমীকরণের কারণে কি হচ্ছে? এইটা সিদ্ধ হচ্ছে। তো এর মান কত, বির মান কত, এইটা তো একবারে সবার শেষ স্টেপ, যেটা যখন বির মান 0, মানে এই যে বির মান 0 তখন জানি না আমরা। তো এই সময় আমরা সবচেয়ে সহজ যে সমীকরণ তৈরি করতে পারি, যেটা হচ্ছে এই সমীকরণকে সিদ্ধ করে, সেটা কি? সেটা হচ্ছে এরকম না যে যেহেতু বির মান 0 আর এর মান 3, তাহলে এখন এই সমীকরণটাকে সিদ্ধ করার জন্য কি করা যেতে পারে? এখানে আমরা x এর মান বুঝতে পারছি, 1 x কে 1 আর y কে কে 0 করে দেব, বুঝছো? a অলরেডি 3, b ইকুয়াল টু 0, x এর মান সেই জন্য 1। এখন এটা 3 বাদে অন্য যে কোনো সংখ্যাও যদি হয়, দেখো অন্য যে কোনো সংখ্যায় যদি হয়, আমার ধরো ক্লিয়ার বুঝতে পারছি। এই এখানে সবসময় আমরা 1ই পাবো আর এখানে সবসময় 0ই পাবো, কারণ এটাই তো জিসিডি সবার শেষ স্টেপে আসে। জিসিডিটা আসলে এটা হচ্ছে না যে জিসিডি অফ 3 0 এর মান কত? জিসিডি অফ 3 না? তো সেই কারণে এটা হচ্ছে। তো এখন তো এটাই আমরা দেখলাম এটা। ও আর একটা কি দেখানোর কথা ছিল, ম্যাট্রিক্স এক্সপোনেনশিয়েশন। তো ওইটা যাওয়ার আগে তোমরা এখান থেকে আরো প্রশ্ন করো, কি কি প্রশ্ন করতে পারো বলতে পারো। আমি জানি কিছু স্টুডেন্টের কাছে হয়তো কনফিউজিং হচ্ছে, তো এটার জন্য তোমরা যেটা করতে পারো, খাতা কলম নিবা, নিয়ে কি করবা, খাতার পেজ ছিঁড়বা, ছিঁড়ে প্রত্যেকটা ফাংশন কলের সময় নতুন নতুন করে পেজে ওই ফাংশন গুলো লিখবা। লেখার পরে একটু পেস্ট বিনে দিয়ে দিন, তাহলে ভাই ইয়া করতে সুবিধা হবে। এইটা তোমরা না সিপি অ্যালগরিদম 2 তেই পাবা, এই কোডটা এই হুবহু লেখা আছে, বুঝছো? আচ্ছা আমি দিয়ে দেব। ফাংশনটা মেইনলি কি রিটার্ন করতে, মানে কি পাচ্ছি আমি কল দেওয়ার পরে? ফাংশনে তো আমি পাচ্ছি যে রিটার্ন করতেছি সেটা হচ্ছে গসাগু। এই যে দেখো আমি যখন সি আউট ইজিসিডি লিখছি, আমরা কি পাচ্ছি? 3। কিন্তু যখন আমি এক্স ওয়াই এর মান প্রিন্ট করতেছি তখন কি পাচ্ছি? ওই যে সহগগুলোর মান, যে এক্স এর মান কত আর ওয়াই এর মান কত হতে হবে। আমি ভাইয়া এগুলা মাল্টিপল মানে অনেকগুলো পাবো কখন? এইটার একটা আরেকটা ইয়ে আছে, প্রুফ আছে, যে তুমি যদি এখানে একটা ইকুয়েশন মানে কে দিয়ে একটা কে নামে আরেকটা সংখ্যা পাবো, ওইটা যোগ করতে থাকো, তখন আলটিমেট ইনফিনিট সংখ্যা পাইতে পারো। দাঁড়াও তোমাকে আমি এটা দেখানোর চেষ্টা করি। ওইটার প্রুফ আরো বড়, বুঝছো? তো ওইটা আমি এখন তোমাদের দেখাইতে পাচ্ছি না, সিপি অ্যালগরিদম না, সরি। যে এই যে তোমরা যদি এখানে আসো, লিনিয়ার বা ডায়াফান্টাইন ইকুয়েশন
আর হচ্ছে এক্সটেন্ডেড ইকুইভ্যালেন্ট। তো এখানে আসলে এই যে এখানেও সুন্দরভাবে প্রুফ করে দেয়া আছে, তো তোমরা এটা দেখলে বুঝতে পারবা। তো এখানে একটা প্রুফ আছে, এই কোডটা একটু কঠিন করে লিখছে, সিপি অ্যালগরিদম একটা সহজ। এই যে দেখো, এই যে কে এর মান মানে এখানে বলতেছে ইউনিকনেস সলিউশন, মানে তুমি প্রত্যেকবার এই সমীকরণে যত জায়গায় কে এর মান 0 থেকে শুরু করে বাড়াইতে থাকবা, এই কোডটা মিলতেই থাকবে, মানে এরকম ইনফিনিট সংখ্যা পাবা। তো তুমি এই সমীকরণটা নিতে পারো, নিয়ে এটা প্রুফ করতে পারো যে এটা কিভাবে কাজ করতেছে। আর স্মলেস্ট সলিউশনের জন্য যেটা করতে হবে সেটা জিসিডিটাই আসলে স্মলেস্ট সলিউশন। এই যে এখানে আছে স্মলেস্ট পজিটিভ ইন্টিজার, যেটা এটাকে প্রুফ করতে পারে। আজ এই যে বিজর্টস লেমা যেটা বললাম, আসলে বিজর্টস লেমা আসলে সামিউল ইসলাম ভাইও এখানে হুবহু প্রুফ করে নাই, আমরাও আসলে এরকম করে প্রুফ করি নাই, আমরা জাস্ট জানি যে এটা হয়। আর তোমরা উইকিপিডিয়াতে গেলে, যে আমি যেটা প্রথমে তোমাদের বলছিলাম যে অবশ্যই একটা ইন্টিজার সংখ্যা থাকবে যেটার কারণে এটা ইয়ে হবে, তোমরা এখানে দেখতে পারো জিনিসটা। তো আমি নিজেও আসলে এটা দেখিনি, তোমরা আমাকে জিজ্ঞেস করলে যে কি জন্য অবশ্যই একটা ইন্টিজার সংখ্যা থাকতে, আমি এটা পারবো না, তোমরা হয়তো ফার্দার এক্সটেন্ড করার জন্য লেখাপড়া তোমরা করতে পারবে। আর লিনিয়ার ডায়াফ্যান্টাইন ইকুয়েশনটা এটা সেম, এই যে দেখো এখানে খালি সি জিসিডি এর জায়গায় ওই ইজিসিডি দিয়ে, এই যে ইজিসিডি দিয়েই সেম ভাবে যে এক্স ওয়াই, এখানে হচ্ছে আসলে পয়েন্টার ইউজ করছে, তো আমরা সবাই জানি পয়েন্টার ইউজ করে একটু বাজে অবস্থা হয় মাঝে মাঝে, আমরা রেফারেন্স ইউজ করা ভালো। সিপি অ্যালগরিদমে মেবি কোডটা ভালোভাবে লেখা আছে। সিপি অ্যালগরিদমে, আচ্ছা সিপি অ্যালগরিদমে তো এটা হুবহু প্রুভ করে দেয়া আছে, তোমরা সুন্দরভাবে দেখতে পাবে। এই যে সিপি অ্যালগরিদমের কোডটা দেখো, ছোট। জি ভাইয়া। আচ্ছা, আর কি বলবো বলো? আপনার কোডটাতে কি করে গেলে ভালো হয়। দেখতে পাচ্ছ না কোডটা? জি ভাই, ভাই এখানে x1 আর y1 যখন ফার্স্ট ইজিসিডি তে ঢুকাচ্ছি, তখন তো আলটিমেটলি ওটার অ্যাড্রেস ভ্যালুটা যাচ্ছে হেক্সাডেসিমাল আকার। বুঝি নাই, আবার একটু বলবা? ভাই x1 আর y1 যখন ইজিসিডি তে ঢুকাচ্ছি, ইজিসিডি এই ফাংশনটাতে ঢুকাচ্ছি, এটা ইনিশিয়ালাইজ করার পরে, ইনিশিয়ালাইজ না করে তো ঢুকাচ্ছি, জাস্ট ভ্যালুটা ডিক্লেয়ার তখন অবশ্যই ইনিশিয়ালাইজ না করে ঢুকাচ্ছি, জাস্ট ভ্যালুটাই দিচ্ছি। জি ভাই, তখন তো ওর হেক্সাডেসিমাল অ্যাড্রেসটাই যাচ্ছে বেসিক্যালি। হ্যাঁ, ওর হেক্সাডেসিমাল, এই x1 এর কিন্তু আসলে আমাদের প্রয়োজন নাই, এটা একটা টেম্পোরারি ভেরিয়েবল, বুঝছো? মনে করো আমি তোমাদের জিনিসটা বুঝাই, যে আমাদের শুরু হয় এখান থেকে না, জিসিডি অফ 8157 থেকে, আর আমরা শেষে পাই হচ্ছে জিসিডি অফ 30, ঠিক না? তো এই যে মধ্যে আমি এটাই বলতে চাচ্ছি যে ওইটা মানে রিটার্ন হইতে হইতে শেষ দিক থেকে যখন রিটার্ন হইতে হইতে আসবে, সে ওই ইনিশিয়াল স্টেপে আসবে না, ইনিশিয়াল স্টেপ শেষ দিক থেকে যখন রিটার্ন হইতে হইতে আসবে, যেমন ফার্স্ট দেখো এখানে সবার শেষ যে স্টেপটা, সেটা তুমি চিন্তা করতে পারো যে আচ্ছা x1 এর মান তো প্রথমে অ্যাসাইন করা হয়নি, তো শেষ স্টেপটাতে যখন আসবে তখন তো একটা গার্বেজ থাকার কথা, এটা বলতেছো? না ভাইয়া, যেমন প্রথমে আমি গার্বেজ ঢুকাইলাম, ফার্স্টে গার্বেজ ঢুকাইলাম, ইজিসিডি যখন রান হতে থাকতেছে তখন x1 আর y1 এর ভ্যালুটা ইনিশিয়ালাইজ হচ্ছে। ধরো এই যে এই লাইনটা, ধরো প্রথমবার এটা কল হচ্ছে, এইটা কল বি হইছে, সমান সমান 0 হয়ে যখন রিটার্ন হচ্ছে, তখন সেই ক্ষেত্রে এই ও ইজিসিডি ফাংশন এ যেখান থেকে রিটার্ন হচ্ছে সে আগের রিকার্সিভ কল আসবে না, এবং ওখান থেকে যখন রিটার্ন হবে আবার সে আগের রিকার্সিভ কল আসবে না, আলটিমেটলি জিনিসটা আবার শেষ থেকে আবার শুরুর দিকে এসে সে রিটার্ন হবে, রিটার্ন ডি পর্যন্ত যতক্ষণ আসবে না। হ্যাঁ হ্যাঁ, এটাই তো, মানে প্রথমে শেষে যাবে, শেষ থেকে শুরু করে করে প্রথমে আসবে। জি ভাই, তো এখানে x1 আর y1 ইনিশিয়ালাইজটা হচ্ছে কোন, এটাই তো বুঝতে পারতেছি না। এই x1 y1 তে ইনিশিয়ালাইজ হচ্ছে কোথায়, তোমাকে আমি এটা বুঝাই দেব কিভাবে। হ্যাঁ দাঁড়াও, এটা তো অ্যাড্রেসের মাধ্যমে হচ্ছে না ভাইয়া? অ্যাড্রেস না ভ্যালু ইনিশিয়ালাইজ একবার তো হচ্ছে ভ্যালু তো একবার x1 y1 ইনিশিয়ালাইজ হচ্ছেই, এই যে তুমি ওই বিয়ের ইফের কন্ডিশনের মধ্যে ইনিশিয়ালাইজ করতে x = 1 y = 0 না, ওই যেটা বলতেছে যে এই আমি তো x1 y1 একবার ইনিশিয়ালাইজ করছি,
এই ইনিশিয়ালাইজেশনটা কোথায় হচ্ছে, মানে কোন স্টেপে যায় আচ্ছা। হচ্ছে। তো এই ইনিশিয়ালাইজেশনটা কোন স্টেপে হচ্ছে, এটা তুমি প্রত্যেকটা, মনে করো যে প্রথমবার থেকে যখন কল হচ্ছে প্রত্যেকবার একটা টেম্পোরারি ভেরিয়েবল পাচ্ছে। মনে করো প্রত্যেকটা এই যে জিসিডি আছে না, এরকম অনেকগুলো স্টেপ আছে, ধরো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, সবার জন্য একটা করে x1 y1 আছে। এরা কিন্তু অ্যাড্রেস আলাদা, ঠিক না? এদের প্রত্যেকের অ্যাড্রেস আলাদা। দেখো y1, এখন সমস্যা হচ্ছে এই যে এরা যারা, এদের প্রত্যেকটা নতুন করে যখন কল হচ্ছে, দেখো এই ফাংশনের মধ্যে প্রথমবার যখন আমি 8157 দিছি, এখানে আসছে, আসার পরে নতুন একটা অ্যাড্রেস ক্রিয়েট করছে, করে এখানে কত রাখতেছে সে সেটা আমরা জানি না। সে এই নতুন অ্যাড্রেসটা কাকে পাঠাচ্ছে, এই নতুন অ্যাড্রেসটা প্রথমের যে এইটা x1y, এই কি করতেছে, এই অ্যাড্রেসটা পাঠাচ্ছে একে, ঠিক না? মনে করো দ্বিতীয় কলটাতে, এখন দ্বিতীয় কলটাতে যখন যাচ্ছে, দ্বিতীয় কল কিন্তু নিজের জন্য আবার একটা x1y1 তৈরি করতেছে, নতুন আলাদা একটা অ্যাড্রেস। তৃতীয় কলটাতে যখন যাচ্ছে, সে নিজের জন্য আবার একটা x1y1 তৈরি করতেছে। কিন্তু কথা হচ্ছে এই x1y1 এর আমি কাজ, x1 y1 তো ভাই আমি শেষ পর্যন্ত যখন এটা তো ইজিসিডি ফাংশনে যখন পাঠাচ্ছি, সে আলটিমেটলি x এবং y এর মধ্যে তো পাঠাচ্ছে ভ্যালুগুলো। না দাঁড়াও, আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি, ধরো এই x1y1 কে ধরো যখন আমি 81 আর 57 কল করতেছি, ঠিক না? 81 আর 57 ধরো এখানে আসলো, যে a এর মান 81, b এর মান 57, x এর মান হচ্ছে এই যে এখানে একটা x গার্বেজ ভ্যালু, এই একটা x গার্বেজ ভ্যালু আসলো, এইটা কাজ করলো না। কিন্তু ওই ফাংশনের মধ্যে x1 নামে একটা নতুন ভেরিয়েবল তৈরি হচ্ছে না? এটা তো একটা পিওর ভেরিয়েবল তৈরি হচ্ছে না স্ট্যাকের মধ্যে নতুন অ্যাড্রেসে, বোঝো নাই? জি ভাইয়া। এই জি ভাইয়া। অ্যাড্রেসের সাথে তো কারো অ্যাড্রেসের মিল নাই, সে নতুন একটা লোকেশনে স্ট্যাকের মধ্যে নতুন একটা ভেরিয়েবল তৈরি করছে, যার সাথে কারো মিল নাই। সে তৈরি করলো, নিজের দুইটা ভেরিয়েবল তৈরি করলো, তৈরি করার পরে পরের লাইনে কল দিল, যেই পরের লাইনে কল দিচ্ছে, সে তখন পরের লাইনে যখন যাচ্ছে, তার মানে কি দাঁড়াচ্ছে, প্রত্যেকের যদিও x1y1 নামে আছে, কিন্তু প্রত্যেকের কিন্তু এক্স আর ওয়াই সেম না, মানে শুধুমাত্র এক্স আর ওয়াই সেম না। বুঝতে পারতো সেটা কি জন্য হচ্ছে? দাঁড়াও তোমাদের দেখায়। প্রথম ভেরিয়েবলের যে এক্স, মানে প্রথম যে 81 আর 57 যখন কল হয়েছে, ওই 81 57 জন্য নতুন দুইটা অ্যাড্রেস তৈরি হয়েছে। এই 81 57 এই নতুন দুইটা অ্যাড্রেস যখন কল করতেছে, মানে কি 81 57 পরে পরেরটা কত, পরেরটা হচ্ছে 57 24। 24। এই 57 24 এর জন্য একটা এক্স ওয়াই আছে না? 57 24 এ যখন কল হচ্ছে, তখন কি হচ্ছে, এর মান 57, বি এর মান 24, আর এই যে এম্পারসেন্ট এক্সটা আর এম্পারসেন্ট ওয়াইটা যেটা আসতেছে, এই এম্পারসেন্ট এক্স আর এম্পারসেন্ট ওয়াইটা কত জানো? এর অ্যাড্রেসটা নতুন কোনটা? এই address অ্যাড্রেসটা হয়ে যাবে। কিন্তু এই এক্স ওয়াই না, কখনোই এই এক্স ওয়াই না। 81 আর ইয়ার কি বলে ওই যে এইটা 57 এর হচ্ছে xy। এই যে 81 আর 57 এর x1 আর y1 আছে না, এইটা হচ্ছে ধরো এটা হচ্ছে 81 আর 57, এইটার জন্য x1 আর y1 তৈরি হয়েছে। তারপরে 57 আর 24 এইটারও x1 y1 আছে, কিন্তু প্রত্যেকটার তো নিজের একটা x আর y আছে। এখন 81 আর 57 এর x আর y হচ্ছে কোনটা? 81 57 এর x আর y হচ্ছে যেটা আমরা উত্তর চাচ্ছি সেটা। বুঝতে পারছো? জি ভাই। কিন্তু তার পরবর্তী যেগুলো আছে, যে 55 আর 24 এর x1 y x আর y কোনটা? এরও তো একটা x আর y দরকার, এই যে x আর y। তো এর x আর y হচ্ছে আসলে এই যে x1 y1 আছে না, এইটাই আসলে এর xy। আবার এই x1 x2 y2 যেটা আছে, এই হচ্ছে এর পরেরটার xy, এর পরেরটার xy, আর পরেরটা xy। মানে xy আসলে নির্দিষ্ট অ্যাড্রেস না, xy এরকম চেঞ্জ হচ্ছে, হয়ে হয়ে x1 y1 এ যাচ্ছে। জিনিসটা তোমাদের আরো ভালোভাবে বোঝার জন্য যেটা করতে হবে, তুমি ভালো করে চিন্তা করো যে, জি ভাই আমি এটা বুঝছি ভাই, কিন্তু এখানে ভাই অ্যাড্রেস মানে একটা ভ্যালু প্রিন্ট করতেছে, যেমন -7 10 দুইটা ভ্যালু দিচ্ছে না। দাঁড়াও সেটাতে আমি যাইতে যাচ্ছি, যে ধরো এরকম করে সবগুলা দিতে 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 সবার শেষে আসলো x1 আর y1 এর একটা মান পাইলাম না আমরা, মানে পিছন দিক থেকে এরকম মান করতে করতে x1 আর y1 পাইছি কত, 81 আর 57 এর জন্য, ঠিক না? এরকম শেষ দিক থেকে আসার পরে x1 পাইছি 81 এর জন্য, আর এই y1 পাইছি 81 এর জন্য, আর এই x1 পাইছি হচ্ছে 57 এর জন্য, এরকম পাইছি। তো আমরা তো জানি কিভাবে তার আগের ধাপে যাইতে হয়। তো এই যে এক্সটা, মানে এই 81 আর 57 এর সময় যখন কল হয়েছে, প্রথমবার যখন কল হয়েছে, তখন আমরা একটা এক্স পাঠাইছিলাম না, ওয়াই পাঠাইছিলাম না? এই অ্যাড্রেসটা তখন তো এই যে এক্স আর ওয়াই এর সাথে মিল আছে, প্রথম কলে কিন্তু এই এক্স ওয়াই আর এই এক্স ওয়াই সেম।
তো এই লাইনটা যখন শেষ হচ্ছে, আমি যখন এখানে বলতেছি x ইকুয়াল টু y1, তার মানে কি এই এক্সটা কোনটা? প্রথম কলের যে এক্সটা, এই এক্সটা কোনটা বুঝতেছো? এই এক্সটা তো এইটাই, বুঝো নাই আমার কথা? জি ভাইয়া। প্রথম যখন কল হচ্ছে তখন দেখো তুমি এইভাবে চিন্তা করো যে প্রত্যেকটা ফাংশনের 4টা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, একটা x1, একটা y1। এখন যখন আমি পরবর্তী স্টেপে যাচ্ছি, ধরো এক এ থেকে, ধরো 3টে স্টেপ দিয়ে বোঝাই আমি তোমাকে। ধরো এ বি সি, তো আমার প্রত্যেকটার জন্য 4টা করে আছে, x1 y1 x y, x1 y1 x y, x1 y1 x আর y। এই যে x আর y, এটা হচ্ছে প্রথম স্টেপটা ছিল। এইটা আমরা কি করছি, ফাংশন কলের সময় এই এক্স ওয়াই কে পাঠাইছিলাম, এই যে এই এক্স ওয়াই টা পাঠাইছিলাম। তো এই ফাংশনটা যখন পাঠাইছি এক্স ওয়াই, তো এই দেখতেছে কি এই মান বের করতে পারতেছে না, ঠিক না? প্রথম স্টেপে যখন পাঠাইছি সে উত্তর জানে না এক্স ওয়াই, এক্স আর ওয়াই এর মান কত। সে তখন কি করতেছে, ওই ইজিসিডি নামে আরেকটা ফাংশন কল করতেছে। তো যখন নতুন ফাংশন কল করতেছে তখন তো সে এ আর বি এর মান সেম দিচ্ছে না। এই যে নতুন ফাংশন যখন কল হচ্ছে, কই গেল উপর, এই যে নতুন ফাংশন, তখন এ আর বি এর মান সেম না। তো তখন সে কি করতেছে, নতুন একটা x1 y1 তৈরি করতেছে। তো প্রত্যেকবার এই x1 a1 এই ফাংশন থেকে কল হয়েছে, কল করে এই x আর y যাচ্ছে এই যে এর কাছে, এই x এর কাছে, এই y এর কাছে, b তে আসলো। b তে আসার পরে দেখতেছে b তে x আর y এর মান পাওয়া যাচ্ছে না। b তখন নিজের জন্য একটা x1 y1 তৈরি করলো, করে এই x1 যাচ্ছে c এর কাছে, এই y যাচ্ছে y এর কাছে। এখন c দেখতেছে কি, আমি জানি x এর মান হচ্ছে 0, কারণ কি বেজে চলে গেছে, y এর মান হচ্ছে 1। তো যেই এ বলতেছে 0 আর 1, এটা এই 0 আর x এর মান 0 আর y এর মান 0 1 হওয়া মানে কি, এইটার এটা রেফারেন্স এক না, তো এইটার মান হচ্ছে 0 আর এইটার মান হচ্ছে 1। এখন আচ্ছা না সরি, এই জায়গায় ট্রিক আছে, তারাও দেখো আমরা 0 আর 1 পাইছি, 0 আর 1 থেকে x, এটা হচ্ছে x1 y1, ধরো 0 আর 1 যেটা পাইছি এখান থেকে এখানে কেমনে আসবে, এইটার ইকুয়েশনটা হচ্ছে এই যে এই হিসাবটা, মানে যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা এই যে এই মানটা নিয়ে আসলাম। আর এইটা থেকে এখানে গেলাম, এখানে একটা নতুন মান পাইছি ধরো এ আর বি, তো এইটার থেকে যোগ বিয়োগ গুণ ভাগ করে এইটার মান নিয়ে আসলাম। আর এইটার এটা সেম, এখানে পাইলাম সি আর ডি, এখান থেকে যোগ বিয়োগ করে নিচের মান নিয়ে আসলাম। মানে দেখো x1 y1 কিন্তু প্রত্যেককে নিজস্ব একটা ভেরিয়েবল, সে কি করতেছে তার আগেরটা রেফারেন্স নিয়ে আসতেছে, এ তার আগেরটা রেফারেন্স নিয়ে আসতেছে। বুঝছো তোমরা নাকি আমি আবার দেখাবো জিনিসটা? জি ভাই বুঝা গেছে। আমি আবার বলতেছি, তোমাদের বুঝতে সমস্যা হলে আমাকে বলতে পারো, বুঝছো? আমার কাজই হচ্ছে আজকে তোমাদের এই জিনিসটা বুঝাই দেয়। যদি এইটা না বোঝো আসলে, যদি নেক্সট দিন নাইমুল আসলে ইনভার্স বুঝাইতে যায় তোমাদের আরো সমস্যা হবে। আচ্ছা, তো আমি আবার বলি যে যখন আমি প্রথম ফাংশনটা কল করতেছি তখন আমি আসলে দুইটা ভেরিয়েবল পাঠাচ্ছি, সেটা হচ্ছে কি এক্স আর ওয়াই। এইটা হচ্ছে আমি আমার মেইন ফাংশন থেকে কল করতেছি। কল করার পরে আসলে এখানে এ বি না দেই, এখানে দিই এ বি, a1 b1 a3 b3। তো ধরো এখানে পাইছে কত, 81 57। 81 57 জন্য কি হচ্ছে, সে মান পাচ্ছে না, সে নতুন x1 y1 তৈরি করতেছে। সে পাঠাচ্ছে কাকে, সে পরেরটাকে পাঠাচ্ছে x আর y। পরের ফাংশনে যখন যাচ্ছে এই যে x আর y মানটা আসতেছে, তার মানে আসলে কি দাঁড়াচ্ছে, এই সরি এই ভেরিয়েবলটা কি করতেছে, রেফারেন্স আকারে এটাকে পাঠাচ্ছে, মানে এই x এর মান পরিবর্তন হয় মানে এটার মান পরিবর্তন হয় গেল। আবার এখানে আসার পরে দেখতেছে না এক্স ওয়াই এর মান এখনো পাওয়া যাচ্ছে না, সে আবার এটাকে কল করতেছে। তো এইটা আর এটা সেম, তো এখানেও এক্স আর ওয়াই এর মান পাওয়া যাচ্ছে না। ধরো আমি আরেকটা স্টেপ দিলাম, এটা হচ্ছে a4 b4, এই হচ্ছে এখানে কল করতেছে, এখানে হচ্ছে এক্স আর ওয়াই কে। তো এই যে এক্স আর ওয়াই কল হইলো, এই এক্স ওয়াই এর মান কত, এই এক্স ওয়াই এর মান আমরা এবার জানি না, এবার এর মান হচ্ছে 0 আর এবার এর মান হচ্ছে 1। তো এক্স এর মান যখন 0, ওয়াই এর মান যখন 1, তাহলে সাথে সাথে আমরা কার মান পাচ্ছি, x1, তার আগের স্টেপের x1 y1 এর মান পাইলাম। তো x1 0 y1 1। তো ওই স্টেপে যখন দেখো, যখন এখানে x1 এর মান 0 আর y1 এর মান 1,
তখন আমরা কি করতেছি এ আর বির মানের সাহায্যে এক্স এর মান আর ওয়াই এর মানটা বের করতেছি। তো সেম ভাবে যখন আমি এক্স ওয়ানের মান জানি আর ওয়াই ওয়ানের মান জানি, তো হিসাব নিকাশ করে এক্স এর আর ওয়াই এর মান পাচ্ছি। তো এক্স এর ওয়াই এর মান পাচ্ছি যখন, আমরা তার আগের স্টেপের আবার কিসের মান পাচ্ছি, এখানে ধরো 3 বা 5 কত সামথিং একটা আসলো, কারণ এখানে আমরা হিসাব করে এই যে 3 4 এখানে পাইছি। আবার এখানে যখন 3 4 পাইছি, এখান থেকে হিসাব করে ধরো এখানে পাইলাম 5 6। তো এই 5 6 আবার কার কাছে যাবে, এই এর কাছে যাবে। আবার এই 5 6 থেকে হিসাব করে ধরো আমরা এখানে পাইলাম 7 আর 10, আর 7 10 আলটিমেট উত্তর, সেই জন্য 7 10 চলে আসতেছে। তো এই যে এইটা হচ্ছে জিনিস। এখন তোমরা আবার বলো আমি কোন জায়গাটায় বুঝাবো। আসলে আমার একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ বলো বলো। এই কোডটা কি ভাই আমরা তো এখন রিকার্সিভলি করতেছি না, এটা কি হ্যাঁ, ভাই যে স্ট্যাকের সাহায্যে বা অন্য হ্যাঁ, কোনো রিকার্সিভ ছাড়া অন্য কোনো আছে? কারণ ভাই রিকার্সিভটা অ্যাকচুয়ালি ইউজ না, তো কারণ একটু মানে অনেক ঝামেলা যাচ্ছে বুঝতে পারছি। আমি ওভারঅল বুঝতে পারছি, বাট ওই কোডটা একটু বারবার প্র্যাকটিস, যেটা বলছেন খাতা কলমে লিখে লিখে করলে একদম তুমি বোঝা যদি যাবে। রিকার্সিভটা একবার বোঝো, তোমার জন্য যে সুবিধাটা হবে সেটা হচ্ছে তুমি এই কোডটা চেঞ্জ করতে পারবে। ইটারেটিভ কোড আমি দেখছি আমার পার্সোনাল, এখন তোমার ইটারেটিভ অনেক ভালো লাগতে পারে, তুমি চেষ্টা করে দেখতে পারো ইটারেটিভ। আমি ইটারেটিভ কখনো ট্রাই করি না এটা, কারণ ইটারেটিভের ক্ষেত্রে যে সমস্যাটা হবে সেটাতে তুমি ইয়ে করতে পারবে না, ওই যে রেফারেন্স পাঠাচ্ছি না আমরা, তো তখন তোমার দুইটা ফাংশন লিখতে হবে ইটারেটিভে, হয়তো যে একবার হচ্ছে যাবে আবার একটা আঁকাবে। আচ্ছা ইয়েতে বোধহয় ইটারেটিভ একটা ছিল সিপি অ্যালগরিদম। হ্যাঁ ভাই আছে ভাই, নিচের দিকে এই যে আছে। এই যে এই যে এইটা। তো এইটা আমি বোঝার চেষ্টা করছি, বুঝছো, এটা আসলে আমি কখনো বুঝতে পারিনি। এখানে হচ্ছে এই যে মানগুলো নিয়ে কাজ করে, তো তোমরা পার্সোনালি চেষ্টা করে দেখতে পারো। কোড বাজারটা ইজি হবে ভাইয়া। কোড ইজি হবে, কিন্তু যখন আমি চেঞ্জ করতে যাব মানগুলো যদি না চেঞ্জ করতে পারি, ঠিক না? ধরো আমার তো, তুমি তো হুবহু কখনোই এটা ইউজ করবা না কন্টেস্ট টাইমে, যে হুবহু একটা জিনিস করতে দিছে। তো যখন এটা চেঞ্জ করতে যা পাবা না, তখন তো ঝামেলায় পড়বা না। বা তোমরা যদি বুঝতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, তখন চেঞ্জও করতে হবে। বা এখানে যে এই যে একটা মান থেকে আরেকটা মানে কিভাবে আসতেছে, এক্স থেকে ওয়াই এ কিভাবে ট্রান্সভার্স হচ্ছে, বা ওয়াই থেকে এক্স এ কিভাবে যাচ্ছে, এই জিনিসটা আমার কাছে অনেক সহজ। মানে আমি ইকুয়েশন করে সমীকরণ থেকে ভাঙায় নিয়ে আসতে পারি। এক্স আর ওয়াইটা একটু শর্টলি বুঝাই দিবেন আবার। এখন আমি যেটা করতেছি, প্রত্যেকটা স্ট্যাকে 4টা করে ভেরিয়েবল থাকতেছে, এক্স ওয়াই, এক্স ওয়ান, ওয়াই ওয়ান। এখন এক্স ওয়াই কি, এক্স ওয়াইটা হচ্ছে আসলে তার আগের স্টেপের মান, মানে এই এক্স ওয়াই যেটা পাচ্ছে সেটা হচ্ছে উত্তরটা নেওয়ার জন্য আসতেছে, আর ওই স্টেপে আসে নতুন দুইটা অ্যাড্রেস তৈরি করতেছি, এই অ্যাড্রেসটা পাঠাচ্ছে কি। আচ্ছা এটা আমি তোমাকে একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করি। ধরো তোমরা 5টা বন্ধু আছো, প্রথম বন্ধু আসে সে উত্তর খুঁজে বের করার চেষ্টা করলো, সে বলতেছো না আমি 81 57 উত্তর জানি না। তো তুমি কি করলা, তুমি নতুন দুইটা বক্স নিলা বা নতুন একটা খাতা নিলা, খাতাকে ভেরিয়েবল ধরো, নতুন একটা খাতার পেজ নিলা, নিয়ে তোমার বন্ধুক বললা শোন আমি 81 57 উত্তর জানি না, কিন্তু সামহাউ তুই যদি আমাকে 57 24 উত্তর বের করে দিতে পারিস, তাহলে আমি 57 24 থেকে কিভাবে 81 57 উত্তর বের করতে হয় এটা আমি বের করতে পাবো। তো তুমি তোমার বন্ধু কি করলা, নতুন একটা খাতার পেজ দিলা, সেই খাতার পেজটা কত, এই এক্স ওয়ান আর ওয়াই ওয়ান, নতুন একটা খাতা দিয়ে তুমি তোমার বন্ধুক বললা যা তুই আমাকে 57 24 উত্তর বের করে আন। সেই কলটা হচ্ছে এখানে। তোমার এই বন্ধু যখন আবার সামনে আসতো, সে দেখলো না 57 24 উত্তর সে জানে না, সে তার তৃতীয় বন্ধু বললো আচ্ছা তুই যদি আমাকে 24 আর 9 উত্তর বের করে দিতে পারিস, তাহলে আমি 57 24 উত্তর বের করতে পারবো। তো তোমার ওই বন্ধু আবার কি করতেছে, 57 24 উত্তর যেতে হবে, একটু ওয়েট করো। আচ্ছা সরি, একটু ছোট বোন আসছিল। তো আমার যে সমস্যাটা হচ্ছে সেটা কি, আমি কোথায় ছিলাম, আমি 24 আর 9 উত্তর জানি না। তো 3 নাম্বার বন্ধু, তো 3 নাম্বার বন্ধু এই যে নতুন খাতা, মানে কি আমি আগেরটার হিসাব জানি না, আমি সামহাও আমার বন্ধুকে বললাম কি তোমার 24 9 লাগবে না, তুমি আমার একটা নতুন পেজ নাও, নতুন একটা ভেরিয়েবল এক্স আর ওয়াই আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি, তুমি আমাকে 9 আর 6 এর উত্তর বের করো। কারণ কি আমার বন্ধু যদি ওই নতুন পেজটায় 9 আর 6 এর উত্তর লিখে দেয়, আমি ওই 9 6 থেকে আমার আগের স্টেপ যেটা আছে সেটা কত 24 আর 9 সেটা বের করতে পাবো। তো যাকে 4 নাম্বার জন যাকে তুমি 24 আর 9 এর উত্তর বের করতে দিছো, সে 24 না 24 আর 6 না 9 আর 6, 9 আর 6 কে বের করতে দিছো, সে ওইটাও জানে না। সে তখন কি করতেছে, সে 9 আর 6 এর জন্য তার পঞ্চম ফ্রেন্ডকে বলতেছে আচ্ছা তুমি আমাকে 6 আর 3 এর উত্তর বের করে দাও। এই যে নতুন উত্তরটা তোমার লাগবে, সেই জন্য তুমি এই যে x1 তৈরি করতেছো, করে তুমি তার পরের স্টেপের উত্তরটা x1 আর y1 এর মধ্যে রাখতেছো। সবার শেষ স্টেপের আগে যখন যাবে, তখন সে কি করতেছে, সে তার বন্ধুক বলতেছে তুমি আমাকে 3 আর 0 এর উত্তর বের করে দাও, তাহলে আমি তার আগের স্টেপ বের করতে পাবো যেটা হচ্ছে 6 আর 3।
তো যখন তুমি তোমার পরের বন্ধুকে একটা বন্ধুকে বলতেছো 3 আর 0 উত্তর বের করো, সে তখন আর পরের স্টেপে যাচ্ছে না। যেই 3 আর 0 দেখতেছে সে তখন সত্যিকারের উত্তর বের করতেছে। তো তুমি একটা খাতা পাঠাইছিলে না তোমার বন্ধু, যে ধরো 6 নাম্বার বন্ধু যাকে বলছো 3 আর 0 উত্তর বের করে দে। তো যখন উত্তর বের করার জন্য পাঠানো হয়েছে, তো তখন তো তুমি ওকে তার আগের বন্ধু একটা খাতা দিছিল, সেই খাতায় 1 আর 0 লিখে পাঠাচ্ছে। এই যে 1 আর 0 লিখে পাঠাচ্ছে, যে বন্ধু 1 আর 0 লিখছে তার কাছে এক্স আর ওয়াই এর মানই এক্স আর ওয়াই। কিন্তু যখন এই এক্স আর ওয়াই এর মান তার আগের বন্ধুর কাছে পাঠাচ্ছে, তার কাছে তো এটা হচ্ছে কি, যে বন্ধুকে খাতা পাঠাইছিল সেই বন্ধুর খাতা। তো সে ওই এক্স আর ওয়াই এর মানটা নিচ্ছে x1 y1 আকারে নিয়ে এসে লিখতেছে। তো এটা আমি আবার গ্রাফে বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। ধরো 1 2 3 4 5 6। তো এখানে থাকবে কত, আমার এখানে আর সব 81 57 উত্তর দরকার। এখানে দরকার 75 24 24 9 9 6 সরি 9 6 6 3 3 0। তো সবার শেষ বন্ধু যাকে তুমি বলছো 3 আর 0 উত্তর দেও, সে এখানে লিখে দিচ্ছে 0 আর 1। সরি, সে এখানে লিখছে 0 আর 1। দেখো এখন তুমি চিন্তা করো, যে এখানে 0 আর 1 লিখছে তার এটা নিচের খাতা, সে এখানে উত্তর লিখছে, কিন্তু এই বন্ধুর কাছে, এই যে বন্ধুটা, এই বন্ধুর কাছে কিন্তু এইটা না। এই বন্ধু কি, তোমার যে x1 y1 এর মান লাগবে, x1 আর y1 সেই খাতা হচ্ছে এটা, সে এই 0 আর 1 এর কাছে আছে। তো এখান থেকে সে কি করতেছে, সে হিসাব করে তার নিজের উত্তর বের করতেছে। সে ধরো 2 আর 3 বের করলো, সে 2 আর 3 কাকে পাঠাবে, একে পাঠাবে। এই 2 আর 3 এর কাছে কি x1 আর y1 এর মান। তো সেই x1 আর y1 থেকে সে নিজের x আর y এর মান বের করবে, করে সে এই x আর y এর মান পাঠাবে একে। এ কি করবে, সে x আর y কে ধরবে, x1 আর y1 ধরে সে নিজে কি করবে, x আর y এর মান বের করবে, মানে 24 আর 9 এর মান বের করবে। কারণ সে তো 24 আর 9 এর মান জানতো না, তার দরকার ছিল 9 আর 6 এর মান। 9 আর 6 এর মান সে পাঠাইছে, সে x1 y1 নিছে, এখান থেকে x আর y এর মান বের করছে। এই আবার এখানে পাঠাবে, এটাকে ধরবে x1 y1, সে এটাকে আবার x আর y রূপান্তর করবে, করে এইটাকে আবার এখানে পাঠাবে, এটাকে ধরবে x1 y1 আকারে, সে এটাকে রূপান্তর করবে x আর y। বুঝতে পারছো আমি কি বলতে যাচ্ছিলাম তোমাদেরকে? এ আর বি এর প্রতিটা ভ্যালুর জন্য আমাকে মান বের করতে হচ্ছে, এটাই। হ্যাঁ, এই যে প্রত্যেকবার এ বির মান যে চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা আলাদা, প্রত্যেকটা এ আর বির মান চেঞ্জ হচ্ছে না। জি ভাই, তোমরা এটা বন্ধু যখনই ফাইনালটা আসতেছে হ্যাঁ 8157 এ যখনই আসতেছে তখনই বেসিক্যালি রিটার্নটা হচ্ছে, মেইন মানে রিটার্নটা। এটা প্রত্যেকটা পেজের ক্ষেত্রে হচ্ছে কি, দেখো এই যে ব্যক্তিটা, ধরো একটা বন্ধুর কাছে 8157 আছে, সে কিন্তু নিজের উত্তর জানে না। সে কি করতেছে, নতুন একটা x1y1 তৈরি করে সে একে পাঠাচ্ছে, পাঠায় বলতেছে তুমি আমাকে 57 24 এর উত্তর বের করো। এও জানে না। এ কি করতেছে, আরেকজনকে বলতেছে x1y1 তৈরি করে আরেকজনকে বলতেছে 24 আর 9 এর উত্তর দাও। সেও জানে না 24 আর 9 বলতেছে কি, x1y1 তৈরি করে আরেকজনকে বলতেছে যে তুমি আমাকে এই x1 আর y1 এর মধ্যে 9 আর 6 এর উত্তরটা কোনো মতে বের করে দাও। 9 আর 6 এর মান যদি x1 y1 এ থাকে, আমি এখান থেকে নিজে নিজে 24 আর 9 এর উত্তর বের করতে পারবো। এও পাঠাচ্ছে একে। এইভাবে সবার শেষে যখন যাচ্ছে তখন সে নিজে নিজেই জানে, মানে এই একমাত্র বান্দা যে নিজে নিজে জানে 3 আর 0 সময় উত্তর কত। সে কোনো ক্যালকুলেশন করা বাদ দিয়ে ডাইরেক্ট উত্তরটা বসাচ্ছে, বসায় একে পাঠাচ্ছে। এই তখন x1 y1 এর মান পাচ্ছে, সে x1 y1 থেকে xy এর মান বের করতেছে, একে পাঠাচ্ছে, এই পাচ্ছে x1 y1, সে এখান থেকে x আর y এর মান পাচ্ছে। এই যে কনভারসেশন যেটা হচ্ছে, যে x1 y1 এর মান আমরা এখানে পাঠাচ্ছি, পাঠানোর পরে x1 আর y1 এর মান আমরা পাচ্ছি, তারপরে x1 y1 থেকে x আর y পাচ্ছি। আবার এই x আর এই y টা যখন ব্যাক করতেছে পরের ফাংশনে, সে আবার কি পাচ্ছে, x1 y1 পাচ্ছে। বুঝছো, মানে একজনের x1 y1 তার আগের জনের কাছে আসলে কি হচ্ছে বলতো, যে এই যেটা x আর y বলতেছে সেইটা যখন তার আগের জনের কাছে যাচ্ছে সেটা হচ্ছে x1 আর y1। বুঝতে পারছো? x1 এর y1 এর মানটা আগের জনের x + by = g ফাংশনে বসাচ্ছে হ্যাঁ মানটাই। এইটাই, মানে আমার যেহেতু মান দরকার কিন্তু আমি জানি না, তো আমি কি করতেছি, এ আর বির মান ছোট করে আমার পরের বন্ধু দিচ্ছি যে তুমি এই ছোটটার উত্তর বের করে দাও, আমি ছোটটা থেকে বড়টা বের করতে পারবো। এইভাবে পিছন দিকে যাচ্ছে। আবার পিছন দিক থেকে আবার ওই আমরা কি করতেছি, দেখো যখন আমরা সামন দিকে আঁকাচ্ছি তখন আমরা কি করতেছি বলতো, তখন আমরা এর মান ছোট করতেছি, 81 57 57 24 এরকম করে পিছন দিকে যখন যাচ্ছি, মানে এদিকে যখন যাচ্ছি
তখন মানটা আমরা খালি এ আর বির মান চেঞ্জ করতেছি আর কিছু করতেছি না। আর যখন হচ্ছে পিছন দিকে যাচ্ছি তখন কি করতেছি, x1 আর x মানে x1 y1 থেকে x2 y2 এর মান বের করতেছি, x1 y1 থেকে x2 y2 এর মান বের করতেছি। মানে সামনে যখন যাচ্ছি a b এর মান ছোট করতেছি, পিছন থেকে যখন আসতেছি তখন কি করতেছি, এই যে সামনে যখন আগাচ্ছি সেটা কি করতেছি, দেখো এই যে a মডুলাস b, এই লাইনটা হচ্ছে সামনে আগানোর লাইন। আর এই লাইনটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা সবার শেষ স্টেপে থাকবো, তখন আমরা এই যে x1 y1 থেকে x আর y এর মান বের করবো। এটা আর তো বুঝতে পারছো? জি ভাইয়া। ভাইয়া ওয়াই এর মান হ্যালো, y equals to by x1 minus divided by b into y1 মানে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা ইউজ করছেন জিসিডি হ্যাঁ হ্যাঁ না না না, আমি তো সেটা দেখাইলাম। ওমা দাঁড়াও, তোমরা বোধহয় ভুলে গেছো, আমি ব্যাক করলে পাই নাকি। আমি ওই যে সমীকরণ 1 থেকে 2 এ পাই, তোমরা রেকর্ডিংটা দেখলে দেন পাবা। আমি সমীকরণ 1 থেকে 2 এ যে হুবহু এই ইকুয়েশনটা করে দেন তারপরে ওইটা নিয়ে আসছে। মানে তোমরা যদি ওই অংশটুকু দেখো তাহলে হুবহু টের পাবা যে এটা কিভাবে আসতেছে। মানে এইটা পুরো একটা ম্যাপ, বুঝছো, পিওর ম্যাপ। যে a into b minus 1 ওইটা না, ওই যে হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে a1 b1 থেকে এইটার ক্ষেত্রে যেটা হয় ভাইয়া বুঝে 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 একেবারে শেষে গেলাম, শেষের থেকে যখন রিটার্ন করলাম সবগুলো গুলাই গুলাই আসতেছিলাম, এই টাইপের কিছু একটা হচ্ছিল। তো ওইটা যখন ব্যাক করবা, ব্যাকের যে কনভারসেশনটা সেটা সেজন্য তোমাদের আমি আগে দেখাই দিছি যে কনভার্জেন্সটা যদি প্রতিবার তোমার মনে রাখা লাগে তাহলে প্রচন্ড ঝামেলা। তুমি অঙ্ক করে কনভারসেশনটা আগে থেকে বের করবা, দেন জাস্ট খালি কিভাবে কনভার্ট হচ্ছে ওইটা জানা থাকলে ইকুয়েশনে বসে দিবা, কোনো সমস্যা নেই। আর কোনো প্রশ্ন কারো? আর আজকে ম্যাট্রিক্স এক্সপোনেনশিয়েশনটা দেখাবো না, অলরেডি 12টা 1 বাজে, আমার ব্যাটারি 25% নিচে চলে গেছে। তো নাইমুল কালকে দেখাই দিবে তোমাদেরকে ম্যাট্রিক্স এক্সপোনেনশিয়েশন। ওটা আসলে 2 মিনিটের জিনিস, বুঝছো, বিগ মোডের উপরেই ম্যাট্রিক্স এক্সপোনেনশিয়েশন, আর কিছু না। তোমরা এইটার উপরে জি আর কোনো ভাইয়া। প্রশ্ন থাকলে বলতে পারো। ভাইয়া কি এটা তো আবার দেখতে হবে ভিডিওটা? এটা দেখতে হবে আসলে, এটা এরকম এক ক্লাসে আসলে মনে করো যে যেহেতু এটা একই সাথে ইয়ে হচ্ছে, তো তো তোমাদের একটু খাতা কলম নিয়ে না বসলে ওইভাবে বুঝাইতে একটু কষ্ট। তো হালকা আইডিয়া তো পাইছো, ঠিক না? জি ভাইয়া, জি ভাইয়া। জি ভাই, এখন তো খাতা নিয়ে মোটামুটি কালকে মানে আর দেখে একবার বুঝাবো। ভিডিওটা দেখলে আইতে আসবে, এটা ফের একটা আইডিয়া পাইছি। আচ্ছা, আমি রেকর্ডিংটা তো লাস্ট ক্লাসের রেকর্ডিংটা ওই দিনই 2 ঘন্টা পরে আপলোড করছিলাম, আজকেও আপলোড করে দেবো ইনশাল্লাহ, সমস্যা হবে না। ওকে ভাই। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আজকে যে একটা কন্টেস্ট নেবেন বলছেন, হ্যাঁ, আজকে এখন 2টা কন্টেস্ট হবে। একটা হচ্ছে ভার্সিটি থেকে একটা মানে ওইটা বলতে পারো যে স্পেশাল কন্টেস্টের আয়োজন করছে, শর্ট কন্টেস্ট। ওইটা স্যারেরা কোনো এক কারণে আয়োজন করছে, অনেক ইম্পর্টেন্ট কন্টেস্ট, সবাই একবারে চেষ্টা করবো ভালো করে কন্টেস্ট করতে। আর যেটা লং কন্টেস্ট ওইটা আসলে নাইমুল দিয়ে দিবে কালকে, আমি প্রবলেম গুলো সব পাঠাই দিছি ওকে, যে এই 4টা ক্লাসের উপরে নাম্বার থিওরি থেকে তোমাদের প্রায় 7 দিনের ঈদের পর পর্যন্ত একটা কন্টেস্ট হবে। এটা আসলে আপসলভের জন্য বলতে পারো। শর্ট কন্টেস্টটা করিও, তারপরে আপসলভ নিয়ে চিন্তা করতে কন্টেস্ট কি পারবো। আজকে? আজকে রাতেই তো থাকার কথা একটা, মেবি তোমরা দেখিও। ভাই আজকে রাতে ওটা কি ভাই মানে একদম পুরো ভার্সিটির জন্যই? আচ্ছা রিয়াদ, আমি একটু এই জায়গায় ফোন নেই কম্পিউটারের ব্যাপারে। জি স্যার। স্যার আমি তাহলে রেকর্ডিং অফ করি ক্লাসের নাকি? হ্যাঁ, রেকর্ডিং অফ করুন। আচ্ছা, ওই না, রেকর্ডিং অফ হয় নাই, স্ক্রিন শেয়ার অফিস। সরি স্যার।